অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। প্রাণ সঞ্জীবনী মাফিয়া দ্য সাইকো লাভার পর্ব ১৩। আরাত্রিক জৈন চৌধুরী। এই নাম কোনো মানুষকে বোঝায় না, এটা একটা অভিশাপ, একটা আতঙ্কের প্রতিচ্ছবি যা একবার উচ্চারণ করলেই চারপাশের বাতাস ভারী হয়ে আসে। এটা একটা ব্র্যান্ড যেখানে তার ছায়াও মৃত্যু ডেকে আনে, যার অস্তিত্ব মানেই মৃত্যু, ধ্বংস আর আগুন। সে যে রাস্তায় পা রাখে সেখানে পাথরও কেঁপে ওঠে, সে যেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে সেখানে নীরবতার ঘনত্বে মৃত্যু ডাকে। এই নামের ছায়া পড়লে জমি অনুর্বর হয়ে যায় আর হৃৎপিণ্ড থেমে যায়। রক্তে ভেজা রাস্তাগুলোর নিঃশব্দ সাক্ষী সে। নিশুথি রাতে যার পায়ের শব্দ কানে এলে ঘুমন্ত শহর কেঁপে ওঠে। তার জন্ম হয়েছিল অন্ধকারে, শিরায় শিরায় বয়ে চলা রক্ত যেন আগুনে পুড়ে গড়া, নিষ্ঠুর, শীতল এবং ভয়াবহ রকমের নিস্পৃহ। আর চোখ দুটো যেন বরফের চেয়েও ঠান্ডা। ধূসর আর আকাশি মেশানো সেই চোখে কেউ একবার তাকালেই কেমন যেন হৃৎকম্পন শুরু হয়। তাকে কেউ প্রতিপক্ষ ভাবে না, কারণ সে প্রতিপক্ষ রেখে দেয় না। যে জ্যান্ত থাকে সে শুধু তার ভয় ছড়িয়ে দেওয়ার মাধ্যম, আর যে মরে যায় শেষ হয়ে ওঠে গল্প, গুজব বা হয়তো একটা ছিন্ন ভিন্ন দেহ, নামহীন কবরের নিচে চিরনিদ্রায় ঘুমিয়ে থাকা ভয়। বনের মধ্যে গলি ঘুপচিতে কিংবা জনসম্মুখে তার হত্যাকাণ্ড এক একটা নিখুঁত শিল্পকর্ম। তার হাতে দয়া নেই, অনুতাপ নেই, তাকে কেউ দেখতে পায় না। যে ব্যক্তি একবার তার সেই অদ্ভুত চোখওয়ালা মুখটা দেখার সৌভাগ্য পায় তার আর দুনিয়ার আলো দেখা হয়ে ওঠে না। সে একটা দুঃস্বপ্ন, আর সেই দুঃস্বপ্নের নাম আরাত্রিক জৈন চৌধুরী। নেপলসের অন্ধকার জঙ্গল। এটা জঙ্গল নয়, যেন মৃত্যু অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক প্রাচীন শিকারভূমি। চারদিকে গাঢ় সবুজ, কিন্তু বাতাসে রক্তের গন্ধ। পাতার নড়াচড়া নেই, অথচ হাড়ে কাঁপুনি ধারানো ঠান্ডা। দূরে কোথাও একটা কাক ডাকছে, নাকি কারো শেষ চিৎকার, বোঝা যায় না। ভিক্টর কাস্তেলো পড়ে আছে কাদা আর রক্তে মেশানো গর্তের সামনে। শরীর কাদায় লেপ্টে গেছে, পিঠে লেগে আছে নিজেরই রক্ত। ভয়ে অস্থিরভাবে কাঁপছে তার শরীরটা, কিন্তু তবুও সে পালানোর চেষ্টা করে না, কারণ সে জানে স্বয়ং মৃত্যুদূত তার সামনে দাঁড়িয়ে। সে শুধু নিজের মৃত্যুর প্রহর গুনছে। বৃষ্টিতে কাক ভেজে হয়ে আছে জঙ্গলটা। চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে কালো মুখোশ পরা, কালো পোশাকধারী কতগুলো গার্ড। আর তারা ধরে রেখেছে ভিক্টরের সেই সঙ্গীটিকে, যে এখন হাঁটু ভেঙে মাথা ঝুঁকিয়ে বসে আছে। আর তার দুই হাত ধরে রেখেছে দুজন গার্ড। দেখে মনে হবে যেন শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। গাড়ির সামনে আগের মতোই মাথায় হুড পরে সোনালি ড্র্যাগন মাস্ক মুখে হাঁটু মুড়ে বসে আছে জেইন। কোনো নড়নচড়ন নেই, কোনো শব্দ নেই, সে এক নীরব ছায়ার মতো। তবুও তার উপস্থিতি যেন এক বিস্ফোরিত আতঙ্ক। সে হঠাৎ হাতের সিগারেটটা ফেলে উঠে দাঁড়ায়, চোখ বুজে মুখ হাঁ করে নিঃশব্দে ধোঁয়া উড়িয়ে দেয় আকাশের দিকে। বৃষ্টির পানিতে মিলিয়ে যায় তা। সে ধীরে ধীরে কোনো শব্দ ছাড়াই এগিয়ে আসে সামনে। তার বুটের শব্দ যত সামনে আগাতে থাকে, ভিক্টরের হৃৎস্পন্দন ততই বাড়তে থাকে। সে চোখের পলকে ভিক্টরের সামনে ঝুঁকে বসে পড়ে হাঁটু মুড়ে। ভিক্টর জানে বাঁচা সম্ভব নয়, কিন্তু তবুও সে তো মানুষ, মনটা মানতে চায় না। সে বাঁচার জন্য আকুতি করে, আই ডিডন্ট নো ইটস ইউ। জানলে কখনো এমন স্পর্ধা দেখাতাম না। কথাগুলো সামনে থাকা মানুষটার মনে কোনো ছাপ ফেলতে পারে না। সে নির্দয়, তার মনে দয়া নেই, যেন একটা পাথর। তার হাতে থাকা ফিশহুক ব্লেডটি রূপালী মাছের আঁশের মতো চিকচিক করে উঠল। একটু সামনে ঝুঁকে এলো। মাস্কের চোখের ছিদ্র দিয়ে বেরিয়ে আসা সেই শীতল নীলাভ আলো যেন ভিক্টরের আত্মার ভেতরে ঢুকে যাচ্ছে। বিষাক্ত, ধারালো আর পাথর চাপা স্তব্ধতার মতো শীতল কণ্ঠে সে ফিসফিস করে বলে, "You didn't just walk in, Victor. You signed your own death warrant the moment you stepped on my soil." বৃষ্টির শব্দকে ছাপিয়ে জেইনের ঠোঁটে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। মুহূর্তের নীরবতা ভেঙে নেমে এলো বিভীষিকা। ছ্যাক! এক ঝটকায় ব্লেডটা বসে গেল ভিক্টরের গলায়। আকাশ কাঁপিয়ে এক আর্তনাদ বেরিয়ে এলো তার কণ্ঠ চিরে। ফিনকি দিয়ে উষ্ণ রক্ত ছিটকে এসে ভিজিয়ে দিল জেইনের সোনালি মাস্কটা। কিন্তু জেইন থামল না। সে হিংস্র পশুর মতো ভিক্টরকে মাটিতে হাঁটু দিয়ে চেপে ধরল। ধারালো ব্লেডটা এবার নেমে এলো ভিক্টরের বুকের মাঝ বরাবর। পচা কাপড়ের মতো চিরে গেল বুক। জেইন তার আঙুলগুলো ঢুকিয়ে দিল পাঁজরের হাড়ের খাজে। দুই হাত দিয়ে দুই পাশে প্রচণ্ড জোরে টান দিল। চর্র! কাঁচা মাংস আর চামড়া ছেড়ে যাওয়ার সেই বিভৎস শব্দে জঙ্গলের বাতাস ভারী হয়ে উঠল। ভিক্টরের বুকটা এখন যেন ব্যাগের খোলা চেনের মতো হাঁ হয়ে আছে। ভেতরে ধকধক করছে লাল মাংস আর রক্তে ভেজা হৃৎপিণ্ডটা। যেই এক ঝটকায় তার রক্তমাখা হাত ঢুকিয়ে দিল সেই গর্তে। ঘ্যাচ!
কলিজা আর টিসি ছিঁড়ে বের করে আনলো টকটকে লাল হৃৎপিণ্ডটা। হাতের তালুর উপর ওটা তখনও লাফাচ্ছে, শেষবারের মতো লড়াই করছে বাঁচার জন্য। জেইন সেটার দিকে নির্লিপ্ত চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, এইটুকু কলিজা আর এত বড় দুঃসাহস! মুহূর্তেই হৃৎপিণ্ডটা মাটিতে আছড়ে ফেলে চটকে দিল জেইন। কিন্তু জেইনের তৃষ্ণা মেটেনি। সে নিচু হয়ে ভিক্টরের তলপেট বরাবর ব্লেড চালিয়ে দিল। এক টানে বের করে আনলো রক্তে ভেজা নাড়িভুড়ি, পাকস্থলী আর যকৃৎ। কোনো ক্ষুধার্ত হাইনা যেভাবে শিকারকে ছিঁড়ে খুঁড়ে ফেলে, জেইন ঠিক সেভাবেই এক এক করে শরীরের ভেতরের অংশগুলো টেনে বের করে চারপাশে ছিটিয়ে দিল। ভিক্টর তখনও মরেনি। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে নিজের শরীরের বাইরের ভেতরের অংশগুলোর দিকে। চোখে জল নেই, মুখে আওয়াজ নেই, আছে শুধু রক্তমাখা নিঃশ্বাস। চারপাশে সমস্ত গার্ড দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। তাদের মুখে কোনো শব্দ নেই। তারা যেন কোনো যন্ত্রমানব। তাদের উপস্থিতি নেই বললেই চলে। তারা জানে তাদের বস এই মুহূর্তে এক নরপিশাচ। এক ঝটকায় নিজের মুখোশটা খুলে ফেলে জেইন। জীবনে প্রথম এবং শেষবারের মতো সেই মুখটা দেখতে পেল ভিক্টর। সেই মুখ কোনো সাধারণ মানুষের অবয়ব নয়, এক দানবের মানচিত্র। তীক্ষ্ণ চোয়াল আর সেই বরফ শীতল ধূসর নীলাভ দুটা চোখের ভেতরে যেন জ্বলছে নরকের নীল শিখা। শেষবারের মতো এই ভয়ঙ্কর মুখটা ভিক্টরের চোখের মণি স্পর্শ করতেই তার শরীরের শেষ কাঁপুনিটা থেমে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো চিরতরে। কিন্তু তার চোখ দুটো তখনও অস্বাভাবিকভাবে খোলা, যেন মৃত্যুর ওপার থেকেও সে ফিরে এসে এই বিভৎস দৃশ্যটা দেখতে চাইছে। জেইন সোজা হয়ে দাঁড়ালো। তার রক্তাক্ত হাত থেকে একটা পিচ্ছিল অন্ত্র টুপ করে খসে পড়ল মাটিতে। বৃষ্টির পানিতে ভিক্টরের শরীরের ধ্বংসাবশেষগুলো ধুয়ে যাচ্ছে, আর কাদা মিশে একাকার হয়ে যাচ্ছে মানুষের নাড়িভুড়ি। সেখানে এখন কোনো মানুষ পড়ে নেই, পড়ে আছে কেবল একতাল ছিন্ন ভিন্ন কাঁচা মাংস। জেইন আকাশের দিকে মুখ তুলে বৃষ্টির ঝাপটা নিল। তার মুখাবয়বে কোনো ক্লান্তি নেই, আছে এক আদিম তৃপ্তি। আকাশে হুঙ্কারের মতো বজ্রপাত। ভারী বৃষ্টির ফোঁটা তার শরীরে রক্ত ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে। সে ভিজে ঝুপঝুপে হয়ে গেছে। জায়গাটা যেন রক্তে আর কাদায় মিশে একাকার হয়ে গেছে। চারপাশে কাদামাটি আর রক্তের পচা উটকো গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। জেইন নিচু হয়ে কাদা থেকে তার সোনালি মুখোশটা কুড়িয়ে আবার পরে নিল। মুখোশের ড্র্যাগনটা আবার বৃষ্টির আলোয় হিংস্রভাবে ঝিলিক দিয়ে উঠল। তার পেছনে ছায়ার মতো পড়ে আছে ধ্বংস, মৃত্যু আর রক্তে ভেজা এক জীবন্ত বিভীষিকা। জেইন ঘাড় ঘুরিয়ে তার গার্ডদের দিকে তাকালো। তারা তখনও ভিক্টরের সেই সঙ্গীকে ভরে রেখেছে, কিন্তু লোকটা এখন এক জড় পদার্থ। নিজের চোখের সামনে বসকে ওভাবে ছিঁড়ে যেতে দেখে সে সেই কখন জ্ঞান হারিয়েছে। তার নিস্তেজ শরীরটা ঝুলে আছে গার্ডদের হাতের উপর। জেইনের ঠোঁট আবার সেই শয়তানি হাসিতে বেঁকে উঠল। সে ধীর পায়ে এগোতেই একজন গার্ড নিচু স্বরে জিজ্ঞেস করল, বস, একে কি করব? জেইন লোকটার নিথর মুখের দিকে একবার তাকিয়ে মুখ ফেরাল। বরফ শীতল কণ্ঠে আদেশ দিল, জবাই করে ফেলো। এসব কীট পতঙ্গ বেঁচে থাকলে শুধু পলিউশন বাড়বে। যে আমার শত্রুর পাশে থাকে সে শত্রুর চেয়েও নিকৃষ্ট। অন্ধকার চিরে কালো কুচকুচে এসইউভিটি গর্জে উঠল। জেইন গাড়ির পেছনের সিটে গায়ে এলিয়ে দিয়ে তার ভেজা স্যাঁতস্যাঁতে কোট আর সোনালি ড্র্যাগন মাস্কটা পাশের সিটে ছুঁড়ে দিল। ফ্রন্ট মিরারে দেখা যাচ্ছে ড্রাইভিং সিটে থাকা তার অ্যাসিস্ট্যান্টের তটস্থ মুখ। পেছনের গাড়িবহর জেইনের গাড়িকে অনুসরণ করছে, ঠিক যেন অন্ধকারে চলা একদল শিকারী নেকড়ে। হঠাৎ ফ্রন্ট মিররে অ্যাসিস্ট্যান্টের চোখ আটকে গেল জেইনের বুকের বাম পাশে। সেখানে শার্টের ফাঁক দিয়ে উকি দিচ্ছে এক গভীর ক্ষত। মাত্রই এক রক্তক্ষয়ী তাণ্ডব শেষ করার পর শরীরের উত্তেজনায় সেই পুরনো ক্ষত থেকে ফের তাজা রক্ত চুঁইয়ে পড়ছে। অ্যাসিস্ট্যান্টের হাত স্টিয়ারিংয়ে থমকে গেল। যে মানুষটার ছায়া স্পর্শ করার সাহস এই দুনিয়ায় কারো নেই, তার শরীরে এমন ক্ষত? সে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, এই ক্ষত? কেউ আপনার গায়ে হাত তোলার স্পর্ধা দেখিয়েছে? এটা কি সত্যি আপনার রক্ত, ভাই? জেইন হাতের গ্লাভস জোড়া খুলে অবজ্ঞার সাথে সেই ক্ষতের দিকে তাকালো। গাঢ় লাল রক্ত শুকিয়ে বুকের চামড়ায় লেপ্টে আছে। অ্যাসিস্ট্যান্ট আবার বলে উঠল, এটা কি ওই লোকগুলোর কেউ করেছে? কিন্তু আপনাকে তো কেউ ছুঁতে পারার কথা নয়। জেইনের সেই রক্তাভ হিংস্র চাউনি মিররে ধরা পড়তেই অ্যাসিস্ট্যান্টের কথা মাঝপথে থমকে গেল। সে শুকনো ঢোক গিলে নুইয়ে পড়ল। জেইন অলসভাবে মাথাটা পেছনে হেলিয়ে দিয়ে দুই পা ছড়িয়ে বসল। তার বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। সে গাড়ির ছাদের দিকে শূন্য দৃষ্টি দিয়ে তাকিয়ে ফিসফিস করে বলল, এটা কোনো শত্রুর দেওয়া নয়। এটা এমন এক মানুষের দেওয়া যে আমার একান্ত ব্যক্তিগত, যে মিশে আছে আমার প্রতিটি নিঃশ্বাসে। অ্যাসিস্ট্যান্টের বুঝতে বাকি রইল না বস কার কথা বলছেন। তবুও বুক চিতিয়ে সাহস সঞ্চয় করে সে আবার প্রশ্ন করল, কিন্তু ভাই, আপনি ওষুধ লাগাননি কেন? অন্তত একটা ব্যান্ডেজ, এটা কি এভাবে ফেলে রেখেছেন কেন?
জেইন নিজের জলে ভেজা লাল খয়েরি ঠোঁটটা শক্ত করে কামড়ে ধরল দাঁত দিয়ে। এই দগধগে ক্ষতটা এখন তার কাছে এক অতৃপ্ত সুখের আধার। সে ঘোরের মধ্যে বলল, আমি চাই এই ক্ষতটা শুকিয়ে না যাক, আমি চাই এটা রোজ জ্বালাক, কারণ কিছু যন্ত্রণারই স্বাদ থাকে যেখানে ব্যথার ভেতরেই একটা সুখ ঘুমিয়ে থাকে। এটা শুধু যন্ত্রণা নয়, এ এক মিষ্টি যন্ত্রণা। অ্যাসিস্ট্যান্টের শরীর শিউরে উঠল। সে জানে তার বস এক ঠান্ডা মাথার কসাই, কিন্তু এই মুহূর্তে জেইন এক ভয়ঙ্কর পাগল প্রেমিক, যে ভালোবাসায় বিশ্বাস করে না, কিন্তু সেই বিষে নিজেকে তিলে তিলে শেষ করতেও দ্বিধা করে না। কালো এসইউভিটি বৃষ্টির পর্দা চিরে ঘন কুয়াশায় মিলিয়ে গেল। শুধু কাঁচে পড়া বৃষ্টির টিপটাপ শব্দ, আর জেইনের বুকের সেই ক্ষত যা তার কাছে এক অতৃপ্ত সুখ। ইটালি, রোম। রোম শহরের একটি ছোট্ট আবাসিক অঞ্চল। দুপাশে দোতলা বাসা, ছাদ থেকে কাপড় শুকোচ্ছে। একটা সরু গলি, পাথরের পাকা রাস্তা। দিনের বেলায় যেখানে বাচ্চারা দৌড়ায়, সন্ধ্যায় বয়স্করা হাঁটেন, সেই গলিটাই এখন একদম ফাঁকা। রাত প্রায় 2:30। বাতাসে হালকা ঠান্ডা, রাস্তার ল্যাম্পগুলো জ্বলে আছে, হালকা হলুদ আলো। নিঃশব্দ চারপাশ, কেবল মাঝে মাঝে গাছের পাতা মাটিতে পড়ার আওয়াজ। ঠিক এমন সময় গলির মাথা থেকে হঠাৎ ছুটে এলো এক তরুণী, চোখে মুখে আতঙ্ক, পরনে অফ হোয়াইট লেডিস জ্যাকেট আর একটা কালো জিন্স যেটা বৃষ্টিতে ভিজে জবজবে হয়ে আছে। এক হাতে ছোট একটা ব্যাগ জড়িয়ে রেখেছে বুকের সঙ্গে। সে হন্তদন্ত হয়ে ছুটছিল, আর ঠিক তখনই ধাঁই। মুহূর্তে কান ফাটানোর শব্দে টায়ার ঘষে একটি গাড়ি বাঁক নিয়ে গলিতে প্রবেশ করল। মেয়েটি নিজেকে সামলাতে পারল না, সজোরে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল গাড়ির একপাশে। পাথুরে রাস্তায় মাথা ঠুকে গিয়ে কপাল ফেটে নামল রক্তের ধারা। গাড়িটি ব্রেক কষে থামল। ভেতর থেকে বেরিয়ে এলো এক যুবক, টি শার্ট আর জিন্স পরা, হাতে গাড়ির চাবিটা শক্ত করে ধরা। এমনিতেই মেজাজটা তুঙ্গে ছিল ঋষাবের। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিরক্তি আরও কয়েকগুণ বেড়ে গেল। বিরক্ত গলায় সে বলে উঠল, সিরিয়াসলি, রাতের বেলাতেও কি রাস্তায় দৌড় প্রতিযোগিতা চলছে? কিন্তু কাছে যেতেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। রাস্তায় পড়ে থাকা মেয়েটির কপাল থেকে রক্ত গড়াচ্ছে, নিঃশ্বাস পড়ে আছে সে, চোখ বন্ধ। ঋষাব হাঁটু গেড়ে বসল মেয়েটির সামনে। হলুদ আলোয় রক্তে ভিজা মেয়েটির মুখটা স্পষ্ট হতেই, ইউ। এক মুহূর্তে সব স্মৃতি ফিরে এলো। সকালে এই মেয়েটাকেই তো সে দেখেছিল, যাকে পুলিশ ধাওয়া করছিল। এখন আবার সেই মেয়েটিই পড়ে আছে তার গাড়ির নিচে, নিঃশ্বাস, রক্তাক্ত। ঋষাব একবার চারপাশটা দেখে নিল। গলিটা নির্জন, পুলিশের উপস্থিতি নেই, কিন্তু মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। কোনো এক অজানা কারণে সে মেয়েটিকে কোলে তুলে গাড়িতে রাখল, আর কিছু না ভেবেই রওনা দিল তার হোটেলের দিকে। ক্যালাব্রিয়া পেন্টহাউস। রাত এখন নিঝুম। থাই জানালার কাঁচ ভেদ করে রূপালী চাঁদের আলো ঘরে ঢুকে এক মায়াবী আবছায়া তৈরি করেছে। বাতাসে মৃদু ঠান্ডা। রিমের রুমের দরজার পাল্লাটা অতি সন্তর্পণে ঠেলে ভেতরে প্রবেশ করল এজে। পা ফেলার শব্দও যেন নিঃশ্বাস চেপে ধরে আনছে। সারাদিন মেয়েটার দেখা পায়নি সে। মিশনে বেরিয়েছিল, কিছুক্ষণ আগেই ফিরেছে। ফ্রেশ হয়েই চলে এসেছে তার ফায়ারফ্লাইকে দেখার জন্য। তার কপালে লেপ্টে থাকা চুলগুলো থেকে এখনও টপটপ করে পানি পড়ছে। বিছানায় অঘরে ঘুমাচ্ছে রিম, ঠিক সব সময়ের মতো। এলোমেলো অবস্থা তার। পরনে পাতলা টি শার্ট, যা কোমরের কাছে কিছুটা কুঁচকে গেছে। প্লাজোটাও হাঁটু অবধি উঠে আছে। সে গভীরভাবে শ্বাস টানছে, শান্ত, নিষ্পন্দ। গভীর ঘুমে তলিয়ে আছে যেন অন্য এক জগতে। চাঁদের ওই রূপালী আলো যখন তার কোমল মুখে পড়ছে, মনে হচ্ছে সে যেন কোনো মায়াবী জগতের রাজকুমারী। দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল এজে। তার চোখ দুটো এই মুহূর্তে এক অদ্ভুত তৃষ্ণায় জ্বলছে। চাঁদের কোমল আলোতেও সেই দৃষ্টি যেন আগুনের হলকা ছাড়াচ্ছে। এক আদিম ক্ষুধার্ত নেশা তার প্রতিটি রক্তবিন্দুতে আলোড়ন তুলছে। সে ধীরে ধীরে বিছানার কাছে এগিয়ে এলো। তার দেহের দীর্ঘ ছায়া গিয়ে পড়ল রিমের ঘুমন্ত মুখে। মেয়েটার নিঃশ্বাস ধীরে ওঠানামা করছে, যেন এক ধরনের নিষ্পাপ নিস্তব্ধতা ধীরে আছে তাকে। এজের তীব্র দৃষ্টি নিবদ্ধ রিমের বন্ধ চোখের পাতায় ঈষৎ ফাঁক হয়ে থাকা ওষ্ঠা ধরে। ঘুমের ঘোরে রিমের ঠোঁটের কোণ থেকে অবুঝ শিশুদের মতো লালা গড়িয়ে পড়ছে, যা এজের কাছে কোনো মহার্ঘ লোভাতুর বস্তুর চেয়ে কম নয়। আর সেই ঠোঁটের নিচের তিলটি ওটি যেন তার সর্বনাশের মূল কেন্দ্রবিন্দু। সে এক শুষ্ক ফাঁকা ঢোক দিলে তার ভেতরে চলতে থাকে এক অদৃশ্য যুদ্ধ। মাথা খারাপ হয়ে যাচ্ছে তার, অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর। উফ, মেয়েটাকে না দেখে থাকতে পারে না, আবার দেখলেই নেশা ধরে যায়। এই মেয়েটিকে না ছুঁয়ে থাকা তার জন্য যতটা কঠিন, তাকে ছুঁয়ে নেয়া তার চেয়েও ভয়ঙ্কর। কি করবে সে? কিভাবে মুক্তি পাবে এই যন্ত্রণা থেকে? তার রাতের ঘুম চুরি করে মেয়েটা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো। সে জানে এই মেয়েটিই তার ধ্বংস, তার নেশা, তার জীবনের সবচেয়ে সুন্দর সর্বনাশ। তার চোখে এক প্রকার অগ্রাসী দাবি জমে, এই ঘুমন্ত শুধু দেহটা আমার, একান্তই।
তার নজর আটকে যায় মেয়েটার মেদহীন ফর্সা উদরের মধ্যবিন্দুতে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, দৃষ্টি কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, নেশা হচ্ছে, মারাত্মক নেশা, যেই নেশা থেকে মুক্তি পাবার উপায় নেই। নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে, তার ঠোঁট ফাঁক হয়ে যায়, কামড়ে ধরে দাঁত দিয়ে। নিজেকে কেমন অস্থির পাগল পাগল লাগছে। সে হাতের তর্জনী দিয়ে ঘষে নেয় নাকের নিচ, চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে আছে। সে ফিসফিস করে নেশাক্ত কণ্ঠে বলে, আমার রাতের ঘুম চুরি করে শান্তিতে ঘুমাচ্ছ? এখনই সময়, যত পারো ঘুমিয়ে নাও, কারণ এরপর আর সেই সুযোগ পাবে না। সময় আসবে যখন তোমার প্রতিটা রাত চুরি করব আমি। তোমার ঠোঁট, তোমার কাঁপুনি, তোমার ঘাম, বিছানার নীরবতা সব আমার হয়ে যাবে। তখন ঘুম নয়, আমি তোমার দেহে আগুন জ্বালিয়ে রাখবো সারা রাত। তুমি ঘুমাতে পারবে না, চাইতেও পারবে না, শুধু কাঁপতে কাঁপতে ফিস ফিস করে ডাকবে আমার নাম। তার অবাধ্য হাত আপনা আপনি উঠে যায় মেয়েটার উদরের দিকে। পরক্ষণেই কিছু একটা ভেবেই থমকে হাত। তার হাতের মুঠো এমন শক্ত করে পাকালো যে হাতের প্রতিটি শিরা উপশিরা স্পষ্ট হয়ে উঠল। দাঁত নিষ্পিস করছে। এসির ঠান্ডা হাওয়ার মধ্যেও তার কপাল বেয়ে ঘাম ঝরছে। না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। যদি হুঁশ খুয়ে মেয়েটাকে চেপে ধরে তখন? সে ঝড়ের বেগে অস্থিরভাবে বেরিয়ে যায় রুম থেকে। পেন্ট হাউসের বিলাসবহুল বারের মধ্যে বসে আছে এজে। বার কাউন্টারটি কালো মার্বেলের তৈরি, পাথরের গায়ে সোনালি আঁচড়, যেটা নরম আলোয় জ্বলে ওঠে। তার পেছনে রাখা শতাধিক বিদেশি ওয়াইনের বোতল, স্কচ, রেড ওয়াইন, হুইস্কি, ব্লাডি মেরি, এমনকি কিছু হ্যান্ডমেড অদ্ভুত তরল, যেগুলোর নামও উচ্চারণ করা কঠিন। সে গ্লাসে তরল ঢেলে একের পর এক গ্লাস খালি করে যাচ্ছে। না, হচ্ছে না। সে পুরো বোতল নিয়ে ঢকঢক করে গিলতে শুরু করল, তাও হচ্ছে না। আহ! হিংস্র এক চিৎকারে ফেটে পড়ল এজে, আর গলার রগ খিচে রয়েছে। সে উঠে দাঁড়িয়ে ড্রয়ার হাতড়ে হাতে তুলে নেয় একটা সিরিঞ্জ, পুশ করে দেয় সোজা হাতের শিরায়। অস্থিরভাবে নিঃশ্বাস টেনে মাথা উঁচু করে ঘাড় হেলিয়ে দেয়। ঝাঁকুনি দিয়ে ওঠে তার দীর্ঘ শরীরটা। হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে যায় সিরিঞ্জটা। দেয়ালের ওপর নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে ধপাস করে বসে পড়ল ফ্লোরে। দুপাশ সোজাসুজি ছড়ানো, বুকটা কামারের হাপড়ের মতো দ্রুত ওঠানামা করছে। চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু মুক্তি কই? হচ্ছে না, কিছুতেই নেশা হচ্ছে না। রিমের নেশা থেকে বের হতে পারছে না সে। কোনো ড্রাগ, কোনো অ্যালকোহলই তাকে কাবু করতে পারছে না, কারণ ইতিমধ্যেই তার রক্তের শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে রিম নামক নেশা। সে দুই হাতে খামচে ভরে মাথার সিল্কি চুল। আমাকে জ্বালিয়ে দিচ্ছ তুমি, ভেতরটা অদ্ভুত এক আগুনে পুড়ছে। কি করব বলো? এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, মিটবেও না যতক্ষণ না তোমাকে খুব কাছে পাই, একেবারে আমার মাঝে। পর্ব 14। স্যার, ম্যামকে খুঁজে পাওয়া গেছে। মাহিন এক দৌড়ে এসে কথাটা ছুড়ে দিল ঋষাবের কানে। তার কণ্ঠে ফিল এক ধরনের উত্তেজনা। রোম, হোটেল অরেলিয়াস প্রাইভ। নীল আলোর এক মায়াবী আস্তরণে ঢাকা নিথর ঘর। চারপাশ একদম পরিপাটি নিস্তব্ধ। সেই ঘরের পুরো বিছানায় শুয়ে আছে এক রোমান কন্যা। ধীরে ধীরে তার চেতনার দুয়ার খুলে যায়। মাথার ভেতরটা যেন সহস্র হাতুড়ির ঘায়ে কাঁপছে। কপালে সযত্নে লাগানো শুভ্র ব্যান্ডেজ, এলোমেলো চুল আর শুষ্ক ওষ্ঠধর নিয়ে সে অস্ফুট স্বরে বলে উঠল, ওয়ার এম আই? হচ্চকিয়ে উঠে বসল সে। চারপাশের দামি চাদর, ব্যান্ডেজের সুবাস আর অচেনা আভিজাত্য সবই তার কাছে অপরিচিত। নিজের গায়ের জ্যাকেট আর জিন্স দেখে কিছুটা স্বস্তি পেলেও বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। স্মৃতি হাতড়ে সে মনে করার চেষ্টা করল শেষ মুহূর্তটা। একটা তীব্র আলোর ঝলকানি, প্রচণ্ড এক ধাক্কা, অসহ্য যন্ত্রণা, আর তারপর সব নিকষ অন্ধকার। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে বারান্দা থেকে ভেসে এলো গিটারের করুণ ঝঙ্কার। কোনো এক বিরহী হৃদয়ের হাহাকার যেন চুইয়ে পড়ছে সেই সুর থেকে। এক শান্ত বিষণ্ণ কণ্ঠে কেউ গাইছে, তেরি ইয়াদে মুলাকাতে मैं कैसे भूलूं चाहत की वो बरसाते तू ही मेरा दिल है तू ही मेरी जान है। সুরটা যেন বাতাসের ডানায় ভর করে পুরো ঘরে এক সম্মোহন ছড়িয়ে দিচ্ছে। মেয়েটি মন্ত্রমুগ্ধের মতো শব্দের উৎসের দিকে পা বাড়ালো। বারান্দায় দাঁড়িয়ে আছে ঋষাব। রাতের আকাশকে সাক্ষী রেখে সে গিটারে সুর তুলছে। তার কণ্ঠে এক অব্যক্ত ব্যথায় ভরা সুর। কভি তো পাস মেরে आओ कभी तो नजरे मुझसे मिलाओ कभी तो दिल से दिल को मिलाओ मेरी जान पलके यूं ना झुकाना मेरी जान
मुझसे दूर ना जाना मेरी जान, मुझको भूल ना जाना हो जाना। হঠাৎ পেছনের মৃদু পায়ের শব্দে ঋষভের আঙুলগুলো গিটারে থমকে গেল। সে ধীর লয়ে পেছনে ঘুরে তাকালো। তার চোখে এক হিমশীতল সন্দেহ। মেয়েটি ঋষভের তীক্ষ্ণ দৃষ্টির সামনে কিছুটা কুঁকড়ে গেল। কাঁপা জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে এলাম? কে নিয়ে এসেছে আমাকে এই জায়গায়? ঋষভ গিটারটা একপাশে রেখে নির্লিপ্ত গলায় উত্তর দিল, আমি নিয়ে এসেছি। তুমি হঠাৎ আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিলে, মাথায় বেশ চোট পেয়েছিলে, তাই ডাক্তার ডাকতে হয়েছিল। তার কথাগুলো পাথরের মতো শক্ত আর আবেগহীন। ঋষভ কয়েক পা এগিয়ে এলো, তারপর একটু থেমে তাচ্ছিল্য করে বলল, সবই তো বুঝলাম, কিন্তু তার আগে এটা বলো, তুমি অমন ঝড়ের বেগে পালাচ্ছিলে কেন? আর পুলিশই বা তোমাকে পাগলের মতো খুঁজছে কেন? লেট মি গেস, তুমি নিশ্চয় কিছু চুরি করেছ, রাইট? ঋষভের চোর অপবাদ সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যেই বারুদের মতো ফেটে পড়ল মেয়েটে। আমি চোর নই, আমি চোর নই, আর্তনাদ করে উঠল সে। আমার নাম ক্যাথেরিনা, ক্যাথি। আমার ভাইকে কিছু লোক অপহরণ করেছে। আমি এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার মাথা গোজার ঠাঁই ছাড়া আর কেউ নেই। বাবা মা কেউ বেঁচে নেই আমার। ভাইয়ের মুক্তিপণের টাকা জোগাড় করতে না পেরে আমি নিরুপায় হয়ে ওই চুরি করতে বাধ্য হয়েছিলাম। আমি শুধু আমার ভাইকে ফিরে পেতে চাই। তার দু চোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে, কণ্ঠে এক বুক হাহাকার, এক হার মানা অসহায়ত্ব ঝরে পড়ছে। ঘরে এক মুহূর্তের জন্য নিথর স্তব্ধতা নেমে এলো। সে মুখ ফিরিয়ে নিজের চোখের জল আড়াল করার ব্যর্থ চেষ্টা করল। ঋষভ একদৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, কিন্তু তার পাথুরে মুখে মায়ার কোনো চিহ্ন নেই, নেই কোনো বাড়তি কৌতূহল, কেবল এক নিষ্পৃহ স্পষ্টতা নিয়ে সে বলল, তুমি কি করো আর কেন করো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে এই মুহূর্তে তুমি নিরাপদ। তোমার ভাই কোথায় আছে সেটা বলো। ঋষভের শীতল কণ্ঠে কিছুটা আশ্বস্ত হয়ে চোখের জল মুছে ক্যাথি কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, ওদের একজন বলেছিল আজ রাতে গুদামে নিয়ে যাবে, ট্রিনিটা রোডের মাথায় সেই পরিত্যক্ত ফ্যাক্টরিটা। ঋষভ ধীরস্থিরভাবে গিটারটা একপাশে রেখে পকেট থেকে ফোন করে মাহিনকে কল করল। মাহিন, একটা লোকেশন দিচ্ছি, পুলিশ ইনভলভ করো দ্রুত, তবে সাবধান, আমার নাম যেন কোথাও না আসে। একটা ছেলেকে উদ্ধার করতে হবে। আর বলতে বলতে ঋষভের কণ্ঠস্বর একদম ভারী হয়ে এলো। বুকের ভেতরটা হঠাৎ চিনচিনে ব্যথায় মুচড়ে উঠল তার। ফোনের ওপারে থাকা মানুষটির উদ্দেশ্যে নিচু স্বরে প্রশ্ন করল, রিমের কোনো আপডেট পেয়েছ? ওপাশ থেকে কাঙ্ক্ষিত কোনো উত্তর না শুনতে পেয়ে মুহূর্তেই বিষণ্ণতায় ডুবে গেল ঋষভের মন। সে দীর্ঘশ্বাস চেপে ফোনটা রেখে ক্যাথির দিকে তাকালো। কিডন্যাপারদের ফোন করো এক্ষুনি, বলো যে তুমি টাকা নিয়ে আসছো, ওদের রাজি করাও যেন ওরা তোমার ভাইকে সেখানে নিয়ে আসে। কালাব্রিয়া, পেন্ট হাউস। সকাল ৮টা। বাইরের আলো হালকা ছড়িয়ে পড়েছে পেন্টহাউসের কাছের জানালায়, অথচ ভেতরে এখনও অন্ধকারের ঘনঘটা, নেশার দম বন্ধ করা গন্ধে ছেয়ে আছে পুরো বারের মেঝে। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢোকে ইয়াশ, তার হাতে ফাইল আর ফোন। প্রথমে স্বাভাবিক ভঙ্গিতে ঢুকলেও হঠাৎ থেমে যায়, চোখ বড় বড় হয়ে যায়। কালো মার্বেলের বারটায় এখনও পড়ে আছে খালি গ্লাস, ছড়ানো ড্রাগ সিরিঞ্জ, ভাঙা বোতম, আর এ যে নিজে। দেওয়ালের গায়ে হেলান দিয়ে মেঝেতে পড়ে থাকা এক বিপর্যস্ত দেহ, চোখ আধা বন্ধ, ঠোঁট শুকিয়ে গেছে, বুকের বাম পাশে শর্ট রক্তে শুকিয়ে গেছে। ডুড, হোয়াট দ্য হেল? সে দৌড়ে এসে ঝাঁকুনি দেয়। ওয়েক আপ ব্রো, ওপেন ইয়োর আইজ। এ যে চোখ খুলে তাকায় একবার, ঠোঁটে এক বিষাক্ত ক্লান্ত হালকা হাসি খেলে যায়। মর্নিং সোলজার। ইয়াশ একবার ফ্লোরে পড়ে থাকা সিরিঞ্জগুলোর দিকে তাকায়, তৎক্ষণাৎ বোঝে এগুলো সাধারণ কিছু নয়, অতি উচ্চ মাত্রার সিডেটিভ ড্রাগ, যার সামান্য এক ফোঁটা একজন মানুষকে 2 দিন অচেতন করার জন্য যথেষ্ট। আর এখানে পড়ে আছে 7টি সিরিঞ্জ। 7টা ইনজেকশন? সিরিয়াসলি? এটা নেশা না সুইসাইড? তুই কি মরতে চাস? মরতে চাই না, মরার থেকেও খারাপ কিছু খুঁজছে। ইয়াশ হতভম্ব হয়ে যায়। এজের গা থেকে শটটা সরাতে গিয়ে আটকে যায় তার দৃষ্টি। বুকের বাম পাশে শুকানো রক্ত, স্পষ্ট ক্ষত। এই ইস্পাত কঠিন মানুষটার এত কাছে পৌঁছানোর দুঃসাহস কার হলো? সে আঙুল দিয়ে ক্ষতটা ছুঁয়ে দেখে। এইটা কে করল? এতটা কাছাকাছি কে আসতে পারল? এ যে কিছুক্ষণ চুপ করে রইল। ওর শ্বাস প্রশ্বাস তখনও অস্বাভাবিক, যেন ফুসফুস ছিঁড়ে বাতাস বেরিয়ে আসতে চাইছে। চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলল, ও করেছিল। ওর নরম হাত একটা ভাঙা কাঁচ বুকের ঠিক মাঝখানে চেপে ধরেছিল।
ও আমাকে ছুঁয়েছিল ইয়াশ, খুব কাছাকাছি এসেছিল সে, একদম আমার নিঃশ্বাসের কাছাকাছি। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে এজে, মুহূর্তেই মানুষপটে ভেসে ওঠে সেই দৃশ্য। রিন কাঁদতে কাঁদতে এজের বুকের ওপর মুখ গুজে দিয়েছে, দুই হাতে শক্ত করে খামচে ধরেছে ওকে। সেই স্পর্শের তীব্রতা যেন এখনও এজের প্রতিটি স্নায়ুকে জ্বালিয়ে দিচ্ছে। এজে নিজের ক্ষতবিক্ষত বুকের ওপর হাত চেপে ধরে চোখ বন্ধ করে কাতরে উঠল। ওর ছোঁয়াটা, উফ, এটা কোনো ক্ষত নয়, ইটস নেকটা, অমৃত। ইয়াশ এবার আর নিজেকে ধরে রাখতে পারে না, ক্ষুব্ধ স্বরে বলল, তুই নিজেকে ধ্বংস করে দিচ্ছিস। লিটল সিস্টার, তোর আসক্তি হয়েছে ঠিক আছে, কিন্তু এরকম করে নিজেকে শেষ করে। এজে এবার স্থির শীতল চোখে ইয়াশের দিকে তাকালো। যাকে একবার ছুঁয়েছি তার ছাড়াও আমার হওয়া উচিত। ও আমার পয়জন, আর আমি সেই বিষের প্রতিটা ফোঁটা শুষে নিতে চাই। ঠোঁটে এক বিকৃত শান্তির হাসি ফুটিয়ে এজে আবার চোখ বন্ধ করে নিল। উফ, আই হেট দিস ফাকিং ইমোশন। আমি চাই ও আমাকে জ্বালিয়ে যাক। ধীরে ধীরে এজের চোখের পাতাজোড়া আবার বুঝিয়ে এলো। ইয়াশ এক হাতে এজের মতো সুঠাম আর বিশাল দেহী মানুষটাকে তোলার চেষ্টা করছিল, কিন্তু তার কপাল ঘেমে একাকার হয়ে গেছে। গলার শিরাগুলো টান টান হয়ে ফুলে উঠেছে অতিরিক্ত পরিশ্রমে। ধুর, এই হিমালয় সম শরীরটা আমি একা টানব কিভাবে? সে একরাশ বিরক্তি নিয়ে চেঁচিয়ে উঠল, মাটেও, মাটেও, গেট ইউর অ্যাস হিয়ার নাও। দূরে একটা দরজা খুলে হঠাৎ অস্থিরভাবে দৌড়ে এলো মাটেও। সবে চোখে ঘুম, চুলগুলো এলোমেলো, পরনে ট্যাঙ্ক টপ, গলায় অস্থিরতা। কি হয়েছে ভাই? দেখো, নিজেই দেখো, পাগলটা কি করে রেখেছে নিজের অবস্থা। ইয়াশ গর্জে উঠল, গর্ধব, কি করছিলি তুই? তুই থাকতে 7টা সিরিঞ্জ ঢুকে গেল ওর শরীরে, আর তুই দেখলি না কিছুই? মাটিও হাঁ করে তাকিয়ে থাকে এজের দেহের দিকে, তারপর ফ্যাচ করে মুখ ফুলিয়ে রেগে যায় বাচ্চাদের মতো। রাতে মিশন থেকে ফিরে উনি তো নিজের ঘরেই গিয়েছিলেন, আমি কি করে জানবো উনি বাড়ি এসে সিরিঞ্জে নিজের শরীর ফুটো করে ফেলবেন? আমি তো আর ভবিষ্যৎ দেখতে পাই না, আমি তো কিছুক্ষণ আগেই ঘুমিয়েছি। তোর ঘুম, শয়তান ঘরে আছে আর তুই ঘুমাস? তুই তো ওর অ্যাসিস্ট্যান্ট, সারাক্ষণ সাথেই থাকিস। তুই জানিস না ও একটা পাগল? এভাবে একা ছাড়া যায় কাউকে? আরে আমিও তো মানুষ ইয়াশ ভাই, আমি কি সারা রাত পাহারা দিই? মাথা ঠিক থাকলে কে 7টা সিরিঞ্জ নেয়? ওনার মতো পাগল বস সারা দুনিয়ায় আর একটা নাই। পাগলই তো, একটা মেয়ের জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আর এটা ওর বুকের ক্ষত তুই জানতি না? মাটিও মুখ নিচু করে ফেলে, গলার স্বর ক্ষীণ হয়। হ্যাঁ, আমি জানতাম। ঠিক, তুই জানতিস আর তাও কিছু করিসনি? তুই ডক্টর ড্রেভেনকে দেখাসনি কেন ইডিয়েট? তুই কোন জাতের অ্যাসিস্ট্যান্ট বলতো? মাটিও অপরাধীর ন্যায় ফিসফিস করে বলে, আমি ওনাকে ডাক্তারের কথা বলেছিলাম, কিন্তু উনি চান না এটা কেউ ছুঁয়ে দেখুক। ওনার কাছে এটা শুধু ক্ষত নয়, এটা এক ধরনের আবেশ, যেটা উনি নিজের মাঝে বয়ে নিয়ে বেড়াতে চান। ইয়াশ রাগে কাঁপতে কাঁপতে বলে, আবেশ? তোরও কি মাথা খারাপ? 7টা কড়া সিডেটিভ ঢুকিয়েছে শরীরে, যদি হার্ট অ্যাটাক করতো তোর ওই আবেশে? আমি ভয় পেয়েছিলাম, কিছু বললে উনি আরও ক্ষিপ্ত হবেন। সে ভয় পেয়ে চুপ করেছিলিস? যদি ইনফেক্টেড করতো? এইটুকু জায়গায় ইনফেকশন হলে ব্রেন পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। তুই জানিস না ওর ব্রেনে প্রবলেম আছে? মাটি ওর চোখের পাতা নেমে আসে ধীরে ধীরে, তার চোখের কোণে কিছুটা জল টলমল করে ওঠে, কিন্তু সে শক্ত করে গিলে ফেলে সব। ঠিক আছে, চল তুলে দি ওকে, ওর ঘুম দরকার, না হয় মরেই যাবে একদিন। ইয়াশের আদেশে তারা দুজনে মিলে কোনো মতে টেনে টুনেই এজের ভারী দেহটা রুমে নিয়ে বিছানায় তুলে ফেলে। দুজনেই হাঁপিয়ে উঠেছে, যেন একটা যুদ্ধ জয় করে ফিরল দুজনেই। কোমরে হাত রেখে দাঁড়িয়ে থাকে ইয়াশ, কপালের ঘামটুকু মুছে বলে ওঠে, ড্রেভেনকে কল কর, এক্ষুনি আসতে বল। রোম, ভেনাস রোড। সন্ধ্যার আলোয় ঝিমিয়ে পড়া রোম শহর। ভেনাস রোডের পাশে একটা স্নিগ্ধ কফি শপ, ক্যাফে লিউমিয়ার। কাঁচের দরজা, কাঠের আসবাব আর ক্যালিগ্রাফিতে লেখা মেনু বোর্ড। মেয়েতরে আবছা আলোয় একটা শান্ত আভিজাত্য থাকলেও বাতাসের প্রতিটি অণুতে মিশে আছে এক হাড় কাঁপানো টেনশন। ক্যাফেটার ভেতরে মাত্র 4টে টেবিল। একদম কোণার টেবিলে বসে আছে ক্যাথি, তার ফ্যাকাশে হয়ে যাওয়া 2 হাতের আঙুলের ফাঁকে ধরা একটি লাল টাকার ব্যাগ। প্রতিবার ক্যাফের বেল বাজার শব্দে সে শিউরে উঠছে। সামান্য একটি ভুল মানেই তার আদরের ছোট ভাইটার চিরবিদায়। একজন ওয়েট্রেস এসে নিচু স্বরে শুধল, আ ক্যাপুচিনো মেস। ক্যাথি শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়ল। তার চোখ তখন জানালার ওপারে, রাস্তার ওপাশে পার্ক করা একটি কালো সেডান। স্টিয়ারিংয়ে হাত রেখে পাথরের মূর্তির মতো বসে আছে ঋষাব, চোখে তার ডার্ক সানগ্লাস।
পাশে মাহিন, আর আশেপাশে সাধারণ পোশাকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতালীয় পুলিশের তুখোড় কিছু অফিসার। ঋষাভের কানে ব্লুটুথ ডিভাইসে তার শান্ত কিন্তু ধারালো কণ্ঠস্বর ভেসে এলো, জাস্ট অবজার্ভ, ওরা ছেলেটাকে সামনে আনলেই ব্যাগটা ফেলবে ক্যাথি, তার আগে কেউ পজিশন ছাড়বে না, রিমেম্বার, ডোন্ট ফায়ার ফার্স্ট। হঠাৎ ক্যাফের দরজার বেলটা সজোরে বেজে উঠল। 3 জন বলিষ্ঠ পুরুষ ভেতরে ঢুকল, সবার মুখে কালো মাস্ক। ক্যাফের স্নিগ্ধতা মুহূর্তেই এক বিভৎস আতঙ্কে রূপ নিল। তাদের মধ্যে একজন ক্যাথির সামনে এসে ঝুঁকে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, একা এসেছিস তো? পুলিশ টুলিশ পিছু নেয়নি তো? ক্যাথির কণ্ঠ কাঁপলেও সে নিজেকে সামলে নিল। টাকা তৈরি, আগে আমার ভাইকে দেখাও। তাদের পেছন থেকে চতুর্থ একজন বেরিয়ে এলো, ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দিল এক কিশোরকে। ছেলেটার চোখ মুখ বাঁধা, গলার চামড়ায় কালচে দাগ। আর্তনাদ করে উঠল ছেলেটা, আপু! কিডন্যাপাররা টাকার ব্যাগের দিকে এগোতেই ক্যাথি ঠাস করে লাল ব্যাগটা টেবিল থেকে নিচে ফেলে দিল। গাড়ির ভেতর থেকে ঋষাভের বজ্র কণ্ঠ শোনা গেল, অ্যাট্যাক নাও! মুহূর্তের মধ্যে চারপাশ থেকে পুলিশ ক্যাফেতে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ঠিক সেই মুহূর্তে দৃশ্যপট বদলে গেল। একজন কিডন্যাপার বিদ্যুৎ গতিতে ছেলেটাকে জাপটে ধরে তার গলায় একটা ছোট কিন্তু ধারালো ছুরি চেপে ধরল। ক্যাফের ভেতরের কোলাহল 1 সেকেন্ডে মরণ নিস্তব্ধতায় থমকে গেল। কেউ 1 ইঞ্চি এগোলে এই কচি গলাটা 2 ভাগ হয়ে যাবে। কিডন্যাপারের উন্মত্ত হুঙ্কার। ক্যাথি আর্তনাদ করে উঠল, না প্লিজ, ওকে ছেড়ে দিন। পুলিশ অফিসাররা তাদের অস্ত্রের সেফটি লক খুলে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। 1 মিলিমিটার ভুল মানেই একটা তাজা প্রাণের অবসান। ঋষাভ ধীর পায়ে ক্যাফেতে ঢুকল, চোখের সানগ্লাসটা খুলে রাখল পকেটের ভিতর। সে একদম সামনে গিয়ে কিডন্যাপারের চোখের ওপর চোখ রাখল। ছুরি চালালে শুধু ওই ছেলেটা মরবে না, তুইও মরবি। ঋষাভের কণ্ঠস্বর একদম নিস্পৃহ, ধুর, তুই কে? ভাগ এখান থেকে। কিডন্যাপারের হাত কাঁপছে। ঋষাভ একটুও বিচলিত হল না। কাউন্টার থেকে কফির একটা কাপ তুলে নিয়ে খুব আয়েশ করে 1 চুমুক দিল। ভুল করছিস, এখন যদি ওকে খুন করিস এখান থেকে তোর লাশ বেরোবে। ওই ছেলেটা এখন তোর রক্ষা কবচ হতে পারে, কিন্তু ওর রক্ত ঝরলে ওটাই হবে তোর ফাঁসির দড়ি। আমি বলেছি দূরে থাক, কিডন্যাপার চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে ঋষাভ পকেট থেকে তার দামি মোবাইলটা ছুঁড়ে মারল পাশের জানালার কাঁচে। ঝনঝন শব্দে কাঁচ ভাঙার আওয়াজে কিডন্যাপারের মনোযোগ 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য সরে গেল। আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগালো মাহিন। পেছন থেকে ডাইভ দিয়ে সে কিডন্যাপারকে মাটিতে আছড়ে ফেলল। হাতের ছুরিটা ছিটকে মেঝেতে পড়ে গেল। সাথে সাথে পুলিশ বাকিদেরও কাবু করে ফেলল। বাঁধনমুক্ত কিশোর ছেলেটি কাঁপতে কাঁপতে ছুটে গিয়ে জড়িয়ে ধরল বোনকে। ক্যাথির চোখে তখন অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সেই কান্না নিজের ভাইকে ফিরে পাওয়ার। ক্যাফের বাইরের রাস্তায় চারপাশে পুলিশ, হ্যান্ডকাফ পরা কিডন্যাপাররা গাড়িতে তোলা হচ্ছে। একপাশে ক্যাথি তার ছোট ভাইটিকে বুকের মাঝে আগলে ধরে আছে, যেন একটু আলগা করলেই আবার কেউ তাকে কেড়ে নেবে। ছেলেটি এখনও আতঙ্কে কাঁপছে, বড় বড় চোখ দুটো জলে ভেজা। একটু দূরে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে ঋষাভ, পরনে কালো হুডি, চোখে সানগ্লাস। সে পাশ কাটিয়ে চলে যেতেই ক্যাথি দ্রুত পায়ে এগিয়ে এলো। থ্যাংক ইউ, আপনি না থাকলে আজ হয়তো আমি আমার ভাইকে চিরতরে হারিয়ে ফেলতাম। কথাটা শেষ করেই ক্যাথি ঋষাভের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। অপলক চেয়ে থাকতে থাকতে হঠাৎ তার চোখের মনি বিস্ময় বড় হয়ে গেল। কণ্ঠস্বরে এক অদ্ভুত শিহরণ নিয়ে সে বলে উঠল, আপনি আর যে ঋষাভ না? ক্যাথির কণ্ঠে এখন এক আকাশ বিস্ময়। ছেলের চিন্তায় আর পরিস্থিতির চাপে এতক্ষণ সে মানুষটাকে ঠিকঠাক খেয়াল করতে পারেনি, এমনকি হোটেলের সেই বিষণ্ণ গানটিও তাকে চিনিয়ে দিতে পারেনি। কিন্তু এখন এই আলোর নিচে ঋষাভের তীক্ষ্ণ মুখচিত্র দেখে চিনতে আর বাকি রইল না। ঋষাভ কিছুটা অস্বস্তিতে মাথা নিচু করে নিল, দৃষ্টি এড়িয়ে সে নীরব রইল। ক্যাথি উৎসাহিত হয়ে আবার বলল, আমি বিশ্বাস করতে পারছি না, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার সোচকে ভুলে গানটা আমি লুপে শুনতাম। আপনি তো শুধু একজন রকস্টার নন, আপনি বাস্তব জীবনের একজন হিরো। ঋষাভের ঠোঁটের কোণে একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল। অত্যন্ত শীতল কণ্ঠে সে বলল, আমি হিরো সাজতে আসিনি। এই গান, এই খ্যাতি সবই অর্থহীন। বাস্তব জীবনটা রূপকথার মতো নয়, অনেক কঠিন। তার কণ্ঠের সেই পাথুরে গাম্ভীর্য ক্যাথিকে থামিয়ে দিল। সে এক মুহূর্তের জন্য ঋষাভের চোখের গভীরে তাকিয়ে অনুভব করল এই মানুষটার ভিতরে এক বিশাল আগ্নেয়গিরি চাপা পড়ে আছে। ঋষাভ গাড়ির দরজা খুলে নির্লিপ্তভাবে বলল, চলো তোমাদের পৌঁছে দিয়ে আসি। ওর শরীরে চোট নেই, কিন্তু হাসপাতালে একবার চেক আপ করা দরকার।
গাড়িতে ঋষাভের পাশে বসে হাঁসফাঁস করছে ক্যাথি। এতক্ষণে তার মনে ঋষাভের জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। এই রুক্ষ মানুষটার ভিতরের কোমলতা তাকে মুগ্ধ করছে। ঋষাভ শূন্য দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়েছিল। ক্যাথির দিকে না তাকিয়ে সে বলল, এখন থেকে আর এসব করতে হবে না। আমার বাবার এক পরিচিত বন্ধুর কোম্পানিতে তোমার কাজের ব্যবস্থা করে দেব। আর যে ডায়মন্ড ব্রোচটা তুমি নিয়েছিলে ওটা আমি পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি, মামলা হবে না। মেয়েটির একটু ক্ষোভ মেশানো অভিমানী কণ্ঠে ঝরে পড়ে। আমি চোর নই, আমি শুধু ভয় পেয়ে গিয়েছিলাম, পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। জানি, কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? একটা অচেনা মেয়ের জন্য কেউ এত ঝুঁকি নেয়? ঋষাভ সিটে একটু হেলান দিয়ে বসল। তার দৃষ্টি এখন অনেক দূরে, হয়তো এই সময়েরও ওপারে। ক্যাথির দিকে না তাকিয়ে এসে বলল, করছি কারণ তোমার চোখে নিজের ভাইকে হারানোর যন্ত্রণা দেখতে পেয়েছিলাম। আর আমি খুব ভালো করেই জানি কাছের মানুষ হারানোর যন্ত্রণা ঠিক কতটা কষ্টদায়ক। আমিও আমার জীবনের সবচেয়ে দামি মানুষটাকে হারিয়েছি, তাকে খুঁজতেই এত দূর আসা। খুব ভালোবাসি ওকে। ভালোবাসি ঋষাভের মুখের এই একটি শব্দে ক্যাথির বুকের ভিতরটা হঠাৎ চিনচিন করে উঠল। এক অজানা বিষাদ যেন তাকে গ্রাস করল। সে নিজের মনের ভাব আড়াল করে গলার দলা পাকানো কষ্টটুকু গিলে ফেলে এক মেকি হাসিতে জিজ্ঞাসা করল, কে সেই ভাগ্যবতী মেয়ে? ঋষাভ সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বুঝল। বিড়বিড় করে বলল, শি ইজ মাই ব্লু ফেয়ারি, মাই হার্ট, রিম। পর্ব 15। এই জানোয়ারের বাচ্চা, এই বাস্টার্ড, তোর সাহস কি করে হলো? এই যে ঝড়ের মতো চিৎকার করে ইয়াশের কলার ধরে দেয়ালে ঠেসে বলা টিপে ধরে। তার সাদা আর আকাশি মেশেলে চোখ দুটো ধারণ করেছে রক্তবর্ণ, যেন জ্বলন্ত টকবগে দাবানল। নিঃশ্বাসে বিষ, সাপের মতো ফোঁসফোঁস করছে। সারা শরীর ঘামে ভেজা, মুখে আগুনের থাবা। প্রচণ্ড রাগে কাঁপছে সে। নিচু গলায় গর্জে উঠেছে, I fucking told you not to touch me. Not a single soul was allowed. Who the fuck gave you the fucking right, huh? ইয়াশ ছটফট করছে, তার মুখে রক্ত জমে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে একটু একটু করে। শ্বাস রুদ্ধ হয়ে আসছে, সে হাঁপাচ্ছে, দুই হাতে এজের হাত ছাড়াতে চেষ্টা করছে, কিন্তু এজের শক্তি আজ অমানুষিক। জ্ঞান ফেরার পর ধীরে ধীরে চোখ মেলে এজে। শরীরটা থকথকে, মাথা প্রচণ্ড যন্ত্রণায় ঝিমঝিম করছে। ঘরে হালকা আলো, পাশের টেবিলে স্যালাইন, বিছানার পাশে একটা সিরিঞ্জ, ইনফিউশন সেট এবং বুকের ওপরে ব্যান্ডেজ। সে ধীরে হাত তুলে দেখে, ব্যান্ডেজ। মুহূর্তেই এজের চোখের মণি রক্তবর্ণ ধারণ করল। এক পৈশাসিক ক্রোধে তার হিতাহিত জ্ঞান লোপ পেল। বিছানা থেকে উঠে বসে এক বিভৎস গর্জনে ভর কাঁপিয়ে দিল সে। ফাক, হু টাচড মি? হু দ্য ফাক ডিড দিস? তার মাথায় রক্ত উঠে গেছে, যেন এক নিঃশ্বাসে সব ধ্বংস করে দেবে সে। সে এক ঝটকায় টেনে ছিঁড়ে ফেলে বুকের ব্যান্ডেজ। মুহূর্তেই তাজা হয়ে ওঠে রক্ত, বুকের পাশ দিয়ে হরহর করে গড়িয়ে পড়ে। কিন্তু এজে যেন পাথরের মানুষ, কোনো ব্যথাই ওঠে স্পর্শ করছে না। সে বিছানা থেকে নেমে উন্মত্ত পশুর মতো সব লণ্ডভণ্ড করতে শুরু করে। হাতের কাছে যা পাচ্ছে, দামি মদের বোতল, কাঁচের শিশি, ড্রেসিং টেবিলের সরঞ্জাম, সব সজোরে ছুঁড়ে মারছে দেয়ালের গায়ে। জানালার দামি পর্দাগুলো টেনে ছিঁড়ে ফেলল সে। ঘরটা এখন কোনো বেডরুম নয়, এক রণক্ষেত্র। কাঁচ ভাঙার তীব্র শব্দ পেয়ে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল ইয়াশ, মাত্তেও, ড্রেভেন। ঘরের এমন অবস্থা দেখে তিনজনের চোখ ছানা বড়া। তারা এতক্ষণ যাবৎ এ ঘরেই ছিল। সবেমাত্রই ঘর থেকে বেরিয়েছিল ড্রেভেনকে বিদায় দিতে, কিন্তু যেতে না যেতেই যমরাজের তাণ্ডব শুরু। এজের পাগলামি যেন মাত্রা ছাড়িয়ে গেছে। ভয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে কাচুমাচু করছে মাত্তেও। এই মুহূর্তে এজের কাছে ঘেঁষার সাহস নেই তার। দাঁত দিয়ে সমানে কামড়ে যাচ্ছে হাতের নখগুলো। তার পুরো শরীরটা থরথর করে কাঁপছে। আজকে নিশ্চয়ই কারো একটা লাশ বের হবে এই ঘর থেকে, আর সেটা হবে ট্রেজেনের ফেভারিট ফুড। পুরো ঘরটা লণ্ডভণ্ড, রক্ত আর কাঁচ ছড়িয়ে ছিটিয়ে। এজে নিজের ছায়ার মতো পাগলামিতে ডুবে আছে। This pain, this fucking pain is mine. It's hers, her gift, her poison, and I fucking want it. এজের এমন পাগলামি দেখে কাঁপা বুক নিয়ে এগিয়ে আসে ইয়াশ। ব্রো, শান্ত হ প্লিজ। কেন এমন পাগলামি করছিস? ব্লিডিং হচ্ছে তো। এজে ঘুরে তাকাতেই ইয়াশের হাড় কেঁপে উঠল। সেই চোখে যেন শত বছরের পুরনো কোনো আগ্নেয়গিরি জেগে উঠেছে। এজে গর্জে উঠল, ফাক, হু ডিড দিস? হু দ্য হেল টাচ মাই স্কার? হঠাৎ সে তড়িৎ বেগে ঘুরে মাত্তেওর দিকে তাকালো। মাত্তেওর আত্মারাম খাঁচা ছাড়া হবার দশা। এ যে হুঙ্কার দিল, মাত্তেও, হারামি শয়তান, ওয়্যার দ্য ফাক ওয়ার ইউ? আই ফাকিং টোল্ড ইউ নট টু টাচ মি, ডিডন্ট আই, ইউ পিস অফ শিট?
প্রচণ্ড ভয়ে ঘামছে মাত্তেও, গলা শুকিয়ে কাঠ, তবুও কাঁপা গলায় কোনো মতে নিচু স্বরে করে বলে, ভাই, আপনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন, আমরা ভয় পেয়েছিলাম যদি আপনার কিছু হয়ে যায়, ড্রাগ আর ক্ষত আপনার শরীরে। শাট দ্য ফাক আপ। মাত্তেওর গলা রোধ হয়ে গেছে, ভয়ে কিছু বলতে পারছে না, ভয়ে বারবার শুষ্ক ঢোক গিলছে। তোরা কি ভেবেছিস আমি একটু দুর্বল হয়েছিলাম বলে আমি জ্ঞান হারিয়েছি, আমি নেশাগ্রস্ত হয়ে পড়েছি? সে হাসে বিকৃতভাবে, চোখ পাগলের মতো উজ্জ্বল। আরে এইসব সামান্য ড্রাগ আমার কিছুই করতে পারে না। দিস ফাকিং ড্রাগস আর নাথিং বাট জোকস। এর থেকেও বড় নেশা আমার রক্তে মিশে গেছে, দ্যাট পয়জন। তার চোখ টকটকে লাল, গলায় ভেসে ওঠে চেনা একটা তৃষ্ণা। শি টাচড মি অ্যান্ড দ্যাট ওয়ান টাচ মেড এভরি ফাকিং ড্রাগ ইন দিস ওয়ার্ল্ড মিনিংলেস। তারপর সে আরও জোরে চিৎকার করে, ভাঙচুর করে সব কিছু, আয়নার কাছে হাত ছুঁড়ে রক্তাক্ত হয় নিজের মুঠো। আজকে আমিও দেখব তোর কলিজাটা ঠিক কতটা বড় হয়ে গেছে যে আমার বারণ করা সত্ত্বেও তুই দুঃসাহস দেখিয়েছিস। ইয়াশ পরিস্থিতি বেগতিক দেখে মাত্তেওকে বাঁচাতে মাঝখানে ঢুকল। কেন এভাবে নিজেকে রক্তাক্ত করছিস? কেন কষ্ট দিচ্ছিস নিজেকে? তুই কি নিজেকে ধ্বংস করে ফেলতে চাস? প্লিজ একটু শান্ত হ, মাত্তেওর কোনো দোষ নেই, আমি ওকে বলেছিলাম ড্রেভেনকে কল করতে। তুই খুক খুক করে কাশতে শুরু করে ইয়াশ, কথাটা শেষ করতে পারল না সে। এই যে চোখের পলকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ইয়াশের গলা চিপে ধরল দেয়ালের সাথে। ইয়াশের পা শূন্যে ঝুলে উঠল। তুই আমার অস্তিত্বে হাত দিয়েছিস, ইউ ব্লাডি মরুন, আইল ফাকিং কিল ইউ। ইয়াশ নিঃশ্বাস নিতে পারছে না, দুহাত ছটথট করে, তার মুখে রক্ত জমে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে একটু একটু করে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে মাত্তেও চিৎকার করে ওঠে, ভাই প্লিজ, হি ডিডন্ট মিন, উই আর জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ। শাট ইউর ফাকিং মাউথ। এ যে পৈশাসিকভাবে গর্জে উঠল, ডোন্ট অ্যাক্ট স্মার্ট মাত্তেও, আজ তোদের কাউকেই ছাড়ব না আমি। মাত্তেও কলিজা লাফাচ্ছে, সে কিভাবে পরিস্থিতি সামাল দেবে বুঝতে পারছে না। আইডিয়া। সে এক দৌড়ে ছুটে ঘর থেকে বেরিয়ে যায়, নইলে আজকে মরতে হবে নির্ঘাত। ওদিকে দরজার এক কোণে দাঁড়িয়ে থাকা ডাক্তার ড্রেভেনের অবস্থা শোচনীয়। ভয়ে তার মুখ শুকিয়ে চুন, হাত পা থরথর করে কাঁপছে, এক হাত দিয়ে পেট চেপে ধরে রেখেছে, আতঙ্কে যেন অন্তরাত্মা খাঁচা ছাড়া হবার জোগাড়। ড্রেভেন যদি জানত সামান্য একটু ব্যান্ডেজ করার অপরাধে তাকে এমন তাণ্ডব দেখতে হবে, তবে সেধে সেধে এই জমের দুয়ারে কড়া নাড়তে আসত না। কাঁপা হাতে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে সে ক্ষীণ স্বরে বলল, মিস্টার চৌধুরী, প্লিজ কাম ডাউন, ইউর ব্লিডিং অ্যাগেন, লেট মি হেল্প। এই যে তার দিকে তাকায় এমনভাবে যেন তার চোখ দিয়েই আগুন ছিটকে বের হবে। গলার রগ ভুলিয়ে হিসিস করে বলল, ইউ টাচ মি অ্যাগেন অ্যান্ড আইল ড্র্যাগ ইউর গাটস আউট, ইউ ফাকিং কাওয়ার্ড। ড্রেভেন থতমত খেয়ে পিছিয়ে যায়। এ যে এক হাতে একটা মেটাল ট্রে ছুঁড়ে মারে তার পায়ের কাছে। লাফিয়ে উঠে ড্রেভেন, নিজের কপাল নিজেই থাপড়াতে মন চাইছে। কি দরকার ছিল শুধু শুধু এই জমের দুয়ারে কড়া নাড়তে? ওদিকে ইয়াশের প্রাণবায়ু যায় যায় অবস্থা। এজের লোহার মতো শক্ত আঙুলগুলো তখনও তার গন্থনালী চেপে ধরে রেখেছে। ঠিক সেই মুহূর্তে সব কিছু যেন এক জাদুমন্ত্রে থমকে গেল। রিম দাঁড়িয়ে আছে দরজার চৌকাঠে। তার সুঘ্রাণ, তার নিঃশ্বাসের শব্দ যেন শুনতে পায় এজে। বাতাসে ভেসে আসা রিমের সেই অতি চেনা সুঘ্রাণ এজের স্নায়ুতে সরাসরি আঘাত করল। তার অস্তিত্বে থাকা বিদ্যুৎ ঝলক যেন মুহূর্তেই তাকে পাথরের মূর্তিতে রূপান্তর করে দিল। এজের চোখের সেই প্রলয়ঙ্করী আগুন নিভে যাওয়া সিগারেটের মতো নিস্তেজ হয়ে এলো। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো দরজার দিকে। শব্দহীন দৃষ্টি বিনিময়। রিম তাকিয়ে আছে সরাসরি এজের চোখের গভীরে। তার পরনে কালো রঙের এক কুর্তি, যা তার ফর্সা শুভ্রতাকে যেন আরও তীক্ষ্ণ করে তুলেছে। এলোমেলো চুলগুলো অবহেলায় হাত খোপা করা, গোলাপি ঠোঁটজোড়া শুকিয়ে কাঠ, ঠান্ডা চোখে তাকিয়ে আছে। তার চোখে কেবল ঘৃণা। সেই ঘৃণা যেন স্পষ্ট ভাষায় বলছে, তুমি আমার কাছে মৃত্যুর চেয়েও নিকৃষ্ট। রিমকে দেখামাত্রই এজে যেন এক অন্য জগতে হারিয়ে গেল। ইয়াশের গলায় চেপে বসা হাতটা আপনা আপনি আলগা হয়ে এলো, কিন্তু দৃষ্টি রিমের ওপর থেকে সরালো না সে। থমথমে গলায় ইয়াশকে উদ্দেশ্য করে বলল, নেক্সট টাইম যদি আবার ছোঁয়ার কথা চিন্তা করিস, আইল ফাকিং স্লিট ইয়োর থ্রোট অ্যান্ড হ্যাং ইয়োর কর্পস অন দিস গডড্যাম বার। এজে এক ঝটকায় হাত সরিয়ে নিতেই ইয়াশ মেঝেতে আছড়ে পড়ল। গলায় হাত দিয়ে সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে। ফুসফুসে ভরে বাতাস নিতে গিয়ে কাশিতে দম আটকে যাচ্ছে। মাত্তেও ততক্ষণে আবার ফিরে এসে ইয়াশকে আঁকড়ে ধরল। সেই ইয়াশ আর ড্রেভেনকে নিয়ে কোনো মতে প্রায় টেনে হিচড়ে ঘর থেকে বেরিয়ে গেল।
পুরো ঘরময় জুড়ে কিছুক্ষণ চলতে থাকে নীরবতা। কোনো শব্দ নেই, আছে শুধু দুই মেরুর দুই মানুষের নিঃশ্বাসের শব্দ। এজের চোখ দুটো গভীর, নেশালো আর কামুক। রিম ধীরে এগিয়ে আসে, হাতে তুলে নেয় ফার্স্ট এড বক্স। সে তাকায় এজের চোখে। এজে এই মুহূর্তে সম্পূর্ণরূপে রিমের বশীভূত, যেন দুজনের মধ্যে শব্দঋণ চোখে চোখে কথা হচ্ছে। তার চোখের ভাষা বুঝতে পেরে কাউচে শরীরের ভার ছেড়ে দিয়ে ঠাস করে বসে পড়ে এজে। রিম পাশে বসে অতি সন্তর্পণে বক্স থেকে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক আর ওষুধ বের করল। এজের উন্মুক্ত ফর্সা বুকটা তখনও দ্রুত ওঠানামা করছে। টানা হেঁচড়ায় ক্ষতটা আরও বীভৎস আর তাজা হয়ে উঠেছে। রিম তুলো নিয়ে ক্ষতটা পরিষ্কার করতে লাগল। ওর নিজের নিঃশ্বাস যেন গলায় আটকে এলো। এজের শক্তপোক্ত বুক আর সেই ক্ষতের ওপর থাকা ওই ছোট্ট কালো তিলটা রিমকে এক অদ্ভুত অস্বস্তিতে ফেলে দিচ্ছে। ওর আঙুল কাঁপছে, বুকের ভেতর অযথা ঢেউ আছড়ে পড়ছে। সে কখনো এভাবে কোনো পুরুষের সান্নিধ্যে আসেনি, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বারবার এই জানোয়ারটার এত কাছে আসতে হচ্ছে তাকে ভাবতেই ঘৃণায় শরীর রিরি করে উঠল। এজে এই রিমের অস্বস্তিটা বেশ উপভোগ করছে। সে নিঃশব্দে ঠোঁট কামড়ে শয়তানি হাসল। রিম কাঁপা কাঁপা হাতে ক্ষতটা পরিষ্কার করতে থাকে। এজে আবেশে চোখ বন্ধ করে ফেলে, কাউচে এলিয়ে দেয় মাথা। তার নিঃশ্বাস ভারী, হৃৎস্পন্দন ছুটছে বেগতিক হারে। রিমের স্পর্শে যেন কারেন্টের ঝটকা লাগছে তার সমস্ত ইন্দ্রিয়েতে। সে ধীরে ফিসফিস করে মাদকতা কণ্ঠে বলে, ডোন্ট স্টপ প্লিজ, ইটস ড্রাইভিং মি টু হেভেন। রিম এক মুহূর্ত থেমে যায়, চোখ নামিয়ে তাকায়। তার ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে শয়তানি। তারপর হঠাৎ ক্ষতটায় জোরে চাপ দেয়, এমনভাবে যেন রক্ত ফের নতুন করে বেরিয়ে আসে। আহ! এজের গলা দিয়ে বেরিয়ে এলো এক যন্ত্রণাদায়ক শব্দ, কিন্তু সে কুকড়ে না গিয়ে চোখ বন্ধ করে শ্বাস নেয়। শক্ত করে কামড়ে ধরে রক্ত লাল ঠোঁটটা, যেন কামড়েই ছিঁড়ে ফেলবে ঠোঁট। সে হেসে ফেলে, কাপা গলায়, ঘাম ভেজা কপালে সে বলে, মোর, এই যন্ত্রণাটাই ভালো লাগছে। এটাই তো চাই। তুমি যন্ত্রণার মাঝেও তৃপ্তি দাও আমাকে, স্বর্গে চলে যাই আমি। রিমের শরীরে রাগ, ঘৃণা তরতর করে বাড়তে থাকে। সে আরও জোরে চাপ প্রয়োগ করে সেখানটায়। এই যে যেন হ্যালিউসিনেশনের ঘোরে বিড়বিড় করতে লাগলো। উফ, দ্যাটস ইট বেবি, তোমার আঙুলের এই চাপটাই তো আমার জেনারেশন অফ ব্লিস। দ্যাট পেইন ইউ গিভ মি ইজ মাই ফাকিং এক্সটেসি। রিম দাঁত চেপে বলে, আপনি অসুস্থ, বিকারগ্রস্ত। এই যে মাথাটা রিমের দিকে কিছুটা ঝুঁকিয়ে এনে বলল, হ্যাঁ, তোমার স্পর্শেই এই অসুস্থতা তৈরি হয়েছে, অ্যান্ড নাও আই এম অ্যাডিক্টেড টু ইট। রিম আর কথা না বাড়িয়ে দ্রুত ব্যান্ডেজ পেঁচিয়ে দিল এজের বুকের চারপাশে। কাজ শেষ করে শীতল কণ্ঠে বলল, ভাববেন না, আপনার প্রতি আমার কোনো অনুভূতি আছে, মানবতাও না, কারণ আপনি মানুষ নন, জানোয়ার। জানোয়ারের প্রতি দয়া আসে না, শুধু ঘৃণা আসে। বাধ্য হয়েই এসেছি, আপনাকে ঘৃণা করি, রক্ত মিশে যাওয়া ঘৃণায়। এজে ফিসফিস করে বলে, আইল টেক ইট, হেট মি, হার্ট মি, জাস্ট ডোন্ট লিভ মি। যত পারো ঘৃণা করো, বিকজ অনলি ওয়েন ইউ হেট মি আই নো ইউ ফিল মি। রিম চোখ সরিয়ে নেয় দ্রুত। ভুল ভাবছেন, আপনাকে অনুভব করা তো দূর, আপনার ছায়া স্পর্শ করলেও আমার গা ঘিন ঘিন করে। মুহূর্তেই এজের মুখের রং বদলে গেল। তড়িৎ বেগে এগিয়ে এসে সে রিমের একদম কাছে নিজের মুখটা আনল। এজের তপ্ত নিঃশ্বাস রিমের মুখে আছড়ে পড়ছে। রিম শিউরে উঠলেও নিজেকে পাথরের মতো শক্ত করে রাখল। এজে নিচু স্বরে বলল, তুমি জানো না সোনা, হেট স্টেজ লঙ্গার দ্যান লাভ। তুমি যতটা ঘৃণা করবে, আমি ততটাই দীর্ঘ সময় জ্বলে থাকব তোমার ভেতরে। রিম চুপ করে যায়, রাগ তার আকাশচুম্বী। সে শক্ত কণ্ঠে বলে, আপনি ভেতরে আছেন শুধু একটা নোংরা, বর্জ্য, নষ্ট, বিষাক্ত, জঘন্য পদার্থ হিসেবে। এজে ঠোঁট তাচ্ছিল্যে সামান্য বাঁকায়। সেই নোংরা পদার্থই তোমার গায়ে লেগে থাকবে সারা জীবন। তুমি মুছতে পারবে না, ভুলতেও পারবে না। তুমি ঘৃণা করবে, জ্বলবে, ছটপট করবে, আর আমি বেঁচে থাকব তোমার অভিশাপ হয়ে। রিম আর কোনো কথা বলে না। সে দ্রুত নিজের কাজ শেষ করতে থাকে। ওদিকে এই দুই পাগলের কাহিনী দেখছে দরজার আড়ালে লুকিয়ে থাকা 3 ছাগল। একজন আরেকজনের ওপর হুমড়ি খেয়ে সিনেমা দেখতে ব্যস্ত। তারা ভেবেছিল এখানে হয়তো কোনো রোম্যান্টিক সিন চলবে, কিন্তু সেরকম কিছুই হলো না। উল্টো তাদের সমস্ত আশায় জল ঢেলে মাটি করে দিল এই দুই পাগল। ইয়াশ বেজায় বিরক্ত। এত কথা বলার কি দরকার? ঠেসে ধরে একটা চুমু দিলেই তো হয়। না, এই ছেলেকে দিয়ে আর হবে না, তাকেই কিছু একটা করতে হবে। তখন মার্টেও রুম থেকে বেরিয়ে সোজা রিমের কাছে যায়। সে জানত এখন যদি এই খ্যাপা ষাঁড়কে কেউ শান্ত করতে পারত, সেটা একমাত্র রিম। সে গিয়ে রিমের কাছে অনেক অনুরোধ করে, প্লিজ ম্যাম, একবার আমার সাথে চলুন। আপনি ছাড়া এই মুহূর্তে ভাইকে কেউ শান্ত করতে পারবে না। আমি আপনার পায়ে পড়তাম, কিন্তু সেটা সম্ভব না।
আপনার পায়ে হাত দিলে আমি থাকব, কিন্তু আমার এই সুন্দর হাত দুটো থাকবে না। বিরক্তিতে রিমের ভ্রু কুঁচকে যায়। তারা মরল না বাঁচল এতে তার কিছুই যায় আসে না। উল্টে এই গাধাগুলো মরলে সে মুক্তি পাবে এখান থেকে। কিন্তু পরক্ষণেই তার মাথায় এক সূক্ষ্ম বুদ্ধি খেলে গেল। এই খাঁচা থেকে বেরোতে হলে শুধু বিদ্রোহ করলে চলবে না, কৌশলী হতে হবে। এই ছেলেটাকে হাত করতে পারলে পালানোর পথ হয়তো সহজ হয়ে আসবে। সে ফট করে রাজি হয়ে যায়। ঠিক আছে, চলো। রিমের এই হুট করে রাজি হওয়া দেখে মাত্তেওর চোখে যেন আশার প্রদীপ জ্বলে উঠল। খুশি মনেই রিমকে নিয়ে এগিয়ে চলল সেই যমদূতের দুয়ারে। দরজার আড়ালে দাঁড়িয়ে তখন যেন এক রুদ্ধশ্বাস থ্রিলার সিনেমার দর্শক হিসেবে তিনজনের চুপি চুপি মন্ত্রণা চলছিল। মাত্তেও ফিসফিস করে বলে, ভাই প্রেমে পড়েনি ইয়াশ ভাই, পুরোপুরি পাগল হয়ে গেছে। ইয়াশও একইভাবে ফিসফিস করে বলে, এই পাগলামি ওকে ধ্বংস করে দেবে একদিন, তখন এসব চিকিৎসা করেও কোনো লাভ হবে না। ড্রেভেন তার পেশাগত সত্তা থেকে একটি ধ্রুব সত্য উচ্চারণ করল, হি ডাজন্ট নিড আ ডক্টর গাইজ, হি নিডস আ মিরাকল, অ্যান্ড মেবি দ্যাট মিরাকল ইজ হার। ওদিকে রিম তার কাজ শেষ করে ব্যান্ডেজের বাকি সরঞ্জামগুলো গুছিয়ে নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। তার পায়ের আওয়াজ মিলিয়ে যেতে থাকে দরজার দিকে। ঘরের ভেতরটা এখন আবার নিঝুম। এ যে একা কাউচে এলিয়ে পড়ে আছে। সে কাপা কাপা হাতে নিজের বুকের ওপরে সেই নতুন ব্যান্ডেজটা স্পর্শ করল, যে ব্যান্ডেজের নিচে এখনও রিমের দেওয়া যন্ত্রণার নীল দাগগুলো দপদপ করছে। চোখ বন্ধ করে এক উন্মাদ আবেশে সে বিড়বিড় করল, তোমার ঘৃণা আমাকে বাঁচিয়ে রাখে, এটাই তো আমার একমাত্র অমৃত। দরজার কাছে পৌঁছতেই রিমের ভ্রু কুঁচকে যায়। সামনেই তিন মূর্তি, ইয়াশ, মাত্তেও আর ড্রেভেন। দরজায় কান পেতে দাঁড়িয়ে একে অন্যের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ার উপক্রম তাদের। রিমকে দেখা মাত্রই তারা যে যার মতো তড়িৎ বেগে সোজা হয়ে দাঁড়ালো, যেন তারা এখানে কিছুই করেনি। নেহাত পথ চলতে চলতে দাঁড়িয়ে পড়েছে। কেউ সিলিং দেখছে, কেউ ঘড়ি দেখছে, তো কেউ নিজের নখ পরিষ্কার করায় ব্যস্ত। রিম কোনো কথা বলল না, নীরবে তাদের পাশ দিয়ে হেঁটে গেল। তার চোখের তীক্ষ্ণ চাউনি যেন তিনজনের কলিজা কাঁপিয়ে দিয়ে গেল। রিম চলে যাওয়ার পর তারা বড় করে একটা হাফ ছেড়ে বাঁচল। মাত্তেও ইয়াশের কানে ফিসফিস করে বলে, বাপরে বাপ, যেমন বাঘ তেমন বাঘিনী, এই জোড়া যদি এক হয় তবে আমাদের হাড়গোড় আস্ত থাকবে তো। মাত্তেও, ইয়াশ আর ড্রেভেন তারা তিনজনে একসাথে বার কাউন্টারে বসে আছে। তারা ভাবছে কিভাবে পাগল দুটোকে এক করা যায়। নিস্তব্ধতা ভেঙে ইয়াশ হঠাৎ বলে ওঠে, এলি কোথায়? ওকে তো একবারও দেখলাম না। মাত্তেও জবাব দেয়, ফ্রান্সিসকোতে গেছে। ইয়াশের ভ্রু কুঁচকে যায়। হঠাৎ? ভাই পাঠিয়েছে কোনো একটা কাজে, আমাকে কিছু বলেনি। ইয়াশের মনটা হঠাৎ বিষণ্ণ হয়ে যায়। সে মনে মনে বলে, আমাকে না জানিয়ে চলে গেলে, একবারও বলার প্রয়োজন মনে করলে না, এতটাই পর হয়ে গেছি আমি। সে তাচ্ছিল্যে ঠোঁট কামড়ে হাসে সামান্য। ইয়াশকে শান্ত দেখে মাত্তেও আর ড্রেভেন একে অন্যের দিকে তাকায়। অলিভা, আর ইউ ইনসেন? হঠাৎ দরজা খুলে গেল প্রচণ্ড জোরে। একটা ঠান্ডা তীক্ষ্ণ কণ্ঠ ধাক্কা দিয়ে ঢুকে পড়ল ঘরে। অন্ধকারে ডুবে থাকা ঘরের একমাত্র আলোর উৎস পিয়ানোর ঢাকনা থেকে প্রতিফলিত চাঁদের আলো। অলিভা চুপচাপ বসে পিয়ানো বাজাচ্ছে, আঙুলে সুর। কেবল পিয়ানোর সাদা কৃষ্ণ কিগুলোর উপরে তার আঙুল নেমে আসে ধীরে ধীরে। বাতাসে একটা পুরনো সুর ভেসে বেড়ায়, বিষাদে ভেজা। তার আশেপাশে কি হচ্ছে সে খেয়াল নেই তার। সে যেন এক ভিন্ন জগতে ডুবে আছে। তখনই প্রবেশ করে তার ভাই লিওনার্দো। ডিড ইউ জাস্ট ড্রপ দ্য সিল? ডু ইউ ইভেন রিয়েলাইজ হোয়াট দ্য হেল ইউভ ডান? সে ধাক্কা দিয়ে চেয়ার ঘুরিয়ে অলিভার মুখোমুখি দাঁড়ায়। ইফ দ্য পুলিশ গেট ইট, উই আর ডান, ওভার। অলিভা থামেনি। পিয়ানোর শেষ নোটটা বাজিয়ে বলল ধীরে, আই ডিডন্ট ফরগেট ইট, লিও, আই প্ল্যান্টেড ইট। হোয়াট দ্য? লিওনার্ডোর কণ্ঠ থেমে যায়। সে চমকে তাকায়। দে হ্যাড চান্সেস, লিও, দে কুড হ্যাভ কট মি, বাট দে ডিডন্ট। ইউ নো ওয়াই? অলিভার ঠোঁটে রহস্যময় হাসি। বিকজ দে ডোন্ট ওয়ান্ট মি, দে ওয়ান্ট জেন। ডোন্ট সে দ্যাট নেম। এক মুহূর্তের জন্য লিওনার্দোর চোখ রাগে লাল হয়ে ওঠে। জেন নামটা যেন তার কাছে একটা বিষ। তার বুকের ভেতরটা যেন কেউ আগুনে পুড়িয়ে দিচ্ছে। জেন। সে দাঁত চেপে ফিসফিস করে, 3 damn years and I still remember everything. ঘর অন্ধকার থেকে আরও গভীর হয়ে যায়। লিওনার্দোর চোখে ভেসে ওঠে সেই পুরনো দৃশ্য। লিওনার্দো, লিও, গো লিও। রোমের শহরতলিতে সেই রাতে ছিল গর্জে ওঠা ইঞ্জিন, নিয়ন লাইটের নিচে দাঁড়িয়ে হাজারো দর্শক। সবাই চিৎকার করছে একটাই নাম, লিও। হাজার দর্শকের গলা ফাটানো চিৎকারে পুরো আন্ডারগ্রাউন্ড রেসিং ট্র্যাক কাঁপছে। লিওনার্দো রিচ্চি, যার নামে গর্ব করে এই শহর। রেসিং তার জন্য শুধু খেলা নয়, অস্তিত্ব। হি ওয়াজ দ্য কিং অফ স্পিড, দি আনডিফিটেড ঘোস্ট অন হুইলস। তার সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটা একটা চকচকে লাল ফেরারি SF90 স্ট্রাডালা। সে ইঞ্জিন স্টার্ট করে, গাড়ির দরজায় আঁকা LR। সবাই জানে আজও সে জিতবে।
হঠাৎ দূর থেকে একটা অদ্ভুত শব্দ। একটা গাড়ি ধীরে ধীরে আসে রেসিং রিংয়ের মাঝে। ব্ল্যাক, ডেড সাইলেন্ট, সিনিস্টার। পুরো ভিড় হঠাৎ থমকে যায়। বুগাট্টি লাভওয়াইতোর নুয়ার, দুনিয়ার সবচেয়ে দামি স্পোর্টস কার, $19 মিলিয়ন একটা দানব। সকলে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে। সবাই জানতে চায় কে সেই ব্যক্তি যার কাছে পৃথিবীর সবচেয়ে দামি স্পোর্টস কার রয়েছে, যে কার ছুঁয়ে দেখা সকল রেসারদের স্বপ্ন। 1, 2, 3 রেড সিগন্যাল দিতেই শুরু হয় রেস। ফেরারি বনাম বুগাট্টি। প্রথমে এগিয়ে যায় লিওনার্দো, তার গতি বারুদের মতো। হি ফ্লাইজ লাইক ফায়ার। কিন্তু বুগাট্টি গাড়িটি এখনও দাঁড়িয়ে আছে। সবার মনে একটাই প্রশ্ন, কখন সে গাড়ি স্টার্ট দেবে। কিন্তু বাঘ ঘুরতেই চোখের পলকে বুগাট্টি মুভস লাইক আ শ্যাডো, নীরব, নিখুঁত, নৃশংস। সবার মুখ হাঁ হয়ে আছে, যেন কেজি কেজি মাছি ঢোকানো সহজেই যাবে। চোখ ছানা বড়া, গাড়িটা কিভাবে চোখের পলকে হাওয়া হয়ে গেল। একটা মুহূর্তেই লিওনার্দো বুঝে যায় সে হেরে যাচ্ছে। দ্য ক্রাউন ইজ স্লিপিং। শেষ মোড়ে গিয়ে বুগাট্টি শুটস ফরওয়ার্ড লাইক লাইটনিং। ধুলোয় মিশে যায় লিওনার্দোর ফেরারি। বুগাট্টি থেকে নেমে আসে এক যুবক, উচ্চতায় 6 ফুট 2। তার পরনে কালো হুডি, মাথায় তোলা হুড, মুখে কালো ম্যাক্স। শুধু দেখা যাচ্ছে দুটো হিমশীতল চোখ, আকাশি আর ধূসর মিশেলে জলজলে, ধ্বংস ডেকে আনার মতো। হু ইজ দ্যাট হেল? এক দর্শক ফিসফিস করে। জবাব আসে, হি ইজ আরাত্রিক জেন চৌধুরী। জেন নামটা হাওয়ায় ছড়িয়ে পড়ে। দর্শকদের চিৎকার ছড়িয়ে পড়ে চারদিকে। সবার মুখে এখন কেবল একটাই নাম, জেন, জেন, জেন। অলিভা তখন ভিড়ে মাঝে দাঁড়িয়ে থাকা এক মেয়ে। তার চোখ এক পলকে আটকে যায় ওই মুখোশ পরা ছেলেটার চোখে, যে তাকায় না কারো দিকে, তবুও তার দিকে তাকিয়ে থাকে সবাই। বাকি সব মেয়েদের মতোই মুহূর্তেই নিজের হার্টবিট মিস করে অলিভা। দ্যাট নাইট লিও লস্ট মোর দ্যান জাস্ট আ রেস। হি লস্ট হিজ প্রাইড, হি লস্ট হিজ ক্রাউন, অ্যান্ড হিজ সিস্টার লস্ট হার হার্ট। সেদিনের কথা ভাবতেই লিওনার্দোর মাথায় রক্ত চড়ে যায়। ইউ ফেল ফর হিম, ডিডেন্ট ইউ? তার গলায় ঈর্ষা, ঘৃণা আর হেরে যাওয়ার জ্বালা। He doesn't even look at women, Oliva. He never cared. But you still crave for a ghost who ruined me? Oliva এবার মুচকি হেসে ঠান্ডা গলায় বলে, He didn't ruin you, Leo. He just showed you who you really are. Shut up. লিওনার্দোর মুষ্টি আঁটোসাঁট হয়ে ওঠে। Because of him, I never touched a race car. That night, under the roar of engines and broken pride, I made just one promise. I'll destroy him piece by piece. পর্ব 16। পেন্ট হাউসের অন্দরমহলটা যেন আধুনিক স্থাপত্যের এক নির্মম আভিজাত্য। মেঝেতে বিছানো কুচকুচে কালো মার্বেল পাথর এতটাই মসৃণ যে নিঃশব্দে হাঁটলেও সেখানে এক অদ্ভুত প্রতিধ্বনি হয়, ঠিক যেন কেউ আড়াল থেকে নজর রাখছে। রিম একা পায়চারি করছিল, তার চোখে রাজ্যের ক্লান্তি আর মনে অস্থিরতার তীব্র দাবদাহ। এই বিলাসী স্বর্ণখাঁচাটার প্রতিটি দেওয়াল যেন তাকে পিষে মারতে চাইছে। কিন্তু আজ ঘুরতে ঘুরতে সে পেন্ট হাউসের একদম শেষ প্রান্তের নির্জন করিডোরে চলে আসে। করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটি বিশালাকার কালো দরজা। অদ্ভুতের গড়ন, অদ্ভুতের নিস্তব্ধতা। অন্য সব দরজার চেয়ে এটি সম্পূর্ণ আলাদা, নিষ্পন্দ, গম্ভীর এবং রহস্যময়। রিমের মনে হলো এই দরজাটি কেবল বন্ধ নয়, এটি যেন কোনো নিষিদ্ধ সত্যকে আড়াল করে তাকে ডাকছে। সে যখন দরজার হাতলের দিকে হাত বাড়াতে যাবে, ঠিক তখনই এক তরুণী স্টাফ, সম্ভবত বাড়ির কোনো কেয়ারটেকার, এক প্রকার দৌড়ে এসে রিমের সামনে দাঁড়ালো। মেয়েটির চোখ মুখ আতঙ্কে সাদা হয়ে গেছে। এই ঘরের সামনে যাবেন না ম্যাম, প্লিজ ফিরে চলুন। মেয়েটির কণ্ঠস্বরে স্পষ্ট কাঁপুনি। রিম ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটি ভয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সে ফিসফিস করে বলল, এই ঘরের ভেতর প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। স্যার, কাউকেই এখানে ঢুকতে দেন না। মানুষ তো দূরের কথা ম্যাম, একটা মাছি কেউ যদি এই ঘরের চৌকাঠে দেখেন, তবে সেটাকেও তিনি মেরে ফেলেন। কাউকে রেহাই দেন না তিনি। রিম স্তব্ধ হয়ে রইল। মেয়েটি এবার প্রায় হাত জোড় করে কাতর স্বরে মিনতি করল, প্লিজ ম্যাম চলুন এখান থেকে। স্যার যদি জানতে পারেন আপনি এখানে দাঁড়িয়েছিলেন, তবে সব থচনচ করে দেবেন। আমাদের কাউকেই জ্যান্ত রাখবেন না। রিম কোনো উত্তর দিল না। তার স্থির দৃষ্টি তখনও সেই কালো দরজার ওপর নিবদ্ধ। মেয়েটির আগুতিতে সে ধীর পায়ে সেখান থেকে সরে এলো ঠিকই, কিন্তু মনের ভেতর এক নতুন কৌতূহল বিষাক্ত সাপের মতো ফনা তুলে দাঁড়ালো। রিম মাথা নিচু করে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করল, কিন্তু তার অবচেতন মন কেবল একটি কথাই আওড়াচ্ছিল, কি আছে ওই ঘরের ভেতর? কেন এটা এতটা ভয়ঙ্কর? এই রহস্যের শেষ আমায় দেখতেই হবে। ওই জানোয়ারটা কি লুকিয়ে রেখেছে ওখানে, আমাকে জানতেই হবে।
একদিন একদিন ঠিক আমি ওই দরজাটা খুলবই। জেমেল্লি হাসপাতাল, রোম। হাসপাতালের করিডোরটা অদ্ভুত রকমের শান্ত, ধবধবে সাদা আলোয় মোড়ানো। মাঝে মাঝে নার্সদের ট্রলির চাকার শব্দ কিংবা দ্রুত পায়ে হেঁটে যাওয়ার আওয়াজ সেই নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। কাঁচের দেওয়ালের ওপাশে ছোট্ট ছেলেটি এখন গভীর ঘুমে আচ্ছন্ন, তার কচি হাতে ঝুলে আছে স্যালাইনের নল। বাইরের সোফায় পাশাপাশি বসে আছে ঋষাব আর ক্যাথি, হাতে ধরা কফির কাগজের কাপ থেকে পাতলা ধোঁয়া উঠছে। তাদের মাঝখানে এক বিষণ্ণ নীরবতা, যা হাজারো শব্দের চেয়েও ভারী। ক্যাথি জানালার ওপাশে ভাইয়ের নিথর দেহের দিকে তাকিয়ে মৃদুস্তরে বলল, আজ সত্যি মনে হচ্ছিল আমার পৃথিবীটা বোধহয় এখানেই থমকে যাবে। ঋষাব কফির কাপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, গলার স্বর নিঃস্ব ও শান্ত। কিছু অনুভূতি মানুষ চিৎকার করেও বলতে পারে না, শুধু বোঝা যায় চোখ দেখে। ক্যাথি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মনের ভেতর জমে থাকা কৌতূহলটা আর চেপে রাখতে পারল না। খুব সন্তর্পে জিজ্ঞেস করল, আপনি যাকে ভালোবাসেন সেই রিম, সে এখন কোথায়? ঋষাব দৃষ্টি সরিয়ে জানালার বাইরে রোমের রাতের আকাশের দিকে তাকালো। তার কণ্ঠে নেমে এলো এক বিষাদময় গাম্ভীর্য। পৃথিবীর কোথাও না কোথাও আছে, তবে কোথায় জানি না। শুধু জানি সে বড় কোনো বিপদে আছে, আর আমি শুধু তাকে খুঁজতেই এসেছি। জানি না তাকে খুঁজে পাওয়ার পর আবারও তাকে হারানোর শক্তি আমার আছে কিনা। ক্যাথি মুগ্ধ হয়ে শুনছিল। সে ফিসফিস করে জানতে চাইল, বারান্দায় যে গানটা গাইছিলেন ওটাও কি ওর জন্যেই? ঋষাব ধীরে মাথা নাড়ল, তার ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি। আমার প্রতিটি সুর, প্রতিটি শব্দ, সবই শুধু ওর জন্যে। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঋষাব যেন নিজের হৃদয়ের বন্ধ কপাটগুলো ধীরে ধীরে খুলে দিতে চাইল। ক্যাথি এবার আরও একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, আপনাদের প্রথম দেখাটা ঠিক কিভাবে হয়েছিল? ঋষাব কফির কাপটার দিকে তাকিয়ে এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। পরক্ষণেই তার চোখের মণি উজ্জ্বল হয়ে উঠল পুরনো স্মৃতির জাদুকরী স্পর্শে। সে যেন বর্তমানে থেকেও নেই। সেদিন একটা অনুষ্ঠানে গান গাইছিলাম। স্টেজের তীব্র আলোর ঝিলিকের মাঝে হঠাৎ আমার নজর আটকে গেল গ্যালারির এক কোণে। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে গাঢ় নীল রঙের শাড়ি, চোখে এক আকাশ অভিমান। মনে হলো আমি কোনো বাস্তব মঞ্চে নেই, বরং কোনো অপার্থিব স্বপ্নের ভেতর দাঁড়িয়ে আছি। আর সেই মেয়েটা, সেই নীল শাড়ি পরা মেয়েটা যেন আমার হৃদয়ের ঠিক মাঝখান দিয়ে হেঁটে চলে গেল। তার চোখে মুহূর্তেই ভেসে ওঠে পুরনো সেই স্মৃতি। ঠিক 1 বছর 3 মাস আগে, ঢাকা, নারায়ণগঞ্জ। দোতলার একটা ছোট্ট ছিমছাম ঘর, দেয়ালে হালকা রং, জানালার পাশে হালকা নীল পর্দাটা বাতাসের ঝাপটায় মাঝে মাঝে উড়ছে। কাঠের শেলফে বইগুলো সারিবদ্ধভাবে সাজানো, আর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা জামাকাপড়। ব্যালকনির গ্রিল গলে এক ফালি তপ্ত রোদের রেখা এসে সরাসরি রিমের মুখের ওপর পড়েছে। অবাধ্য কিছু চুল গালের ওপর লেপ্টে আছে। পাশে খোলা খাতা আর ছড়ানো ছেটানো বই, হয়তো পড়তে পড়তেই ঘুমের দেশে তলিয়ে গিয়েছিল। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে ফোনের কর্কশ আওয়াজটা বেজে উঠল। রিমের কপালে বিরক্তির সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে না দেখেই হাত বাড়িয়ে বালিশটা টেনে মাথার উপর চেপে ধরল। কিন্তু ফোনটা যেন আজ নাছোড়বান্দা, বিরতিহীনভাবে বেজে চলেছে। শেষমেশ হার মেনে হাত বাড়িয়ে ফোনটা কানে ঠেকাল। চোখ না খুলেই ঘুম জড়ানো গলায় বিড়বিড় করে বলল, হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো এক চিলতে চিৎকার, কী রে পাগলি, তুই এখনো ঘুমাচ্ছিস? আজ আমাদের নবীন বরণ, ভার্সিটির প্রথম দিন, আর তুই এখনো বিছানায়? রিম পাশ ফিরে শুয়ে চোখ কচলাতে কচলাতে বলল, তুই জানিস না আমি কতটা অ্যান্টি সোশ্যাল। এই ভিড় ভাট্টা হইচই এসব আমার ভালো লাগে না। আমি বরং এসব ফাংশনে না গেলেই ভালো। চুপ, আজ কোনো অজুহাত চলবে না, তোকে আসতেই হবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না, নইলে তোর সাথে আড়ি। রিম বাচ্চামো গলায় বলল, ব্যাং, শরীরটা ভালো লাগছে না রে, না গেলে হবে না? না, হবে না। আর শোন, আজকে তোকে একটু সাজতে হবে, শাড়ি পরে আসবি, নীল শাড়ি, বুঝলি? এই রংটাই তোকে মারাত্মক লাগে। লাইনটা কেটে গেল। রিম কিছুক্ষণ থবডা মেরে বসে রইল। জানালার বাইরের আকাশটাও আজ অদ্ভুত নীল। হয়তো দিনটা খুব একটা খারাপ যাবে না। অলসতা ঝেড়ে সে বিছানা ঝাড়ল। রিম বরাবরই ভীষণ চুপচাপ স্বভাবের, নিজে থেকে কারো সঙ্গে মিশতে পারে না। কলেজ লাইফে তাই তেমন বন্ধুও হয়নি। আশেপাশের লোকেরা যেন সব সময় একটা অদৃশ্য দূরত্ব রেখে চলে, যেন সে কোনো ভয়ের উৎস। তবে এসব নিয়ে কখনো মাথা ঘামায়নি সে। একমাত্র অদ্রিজাই তার বন্ধু। কলেজের শুরু থেকেই একসঙ্গে। অদ্রিজা থেকেই প্রথম আলাপ, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব।
রিম যতই চুপচাপ হোক, একবার কারো সঙ্গে সখ্য গড়ে উঠলে সে তার ভেতরের হাসি খুশি দুষ্টু মেয়েটিকে মেলে ধরতে পারে। যাদের কাছে সে আপন হয় তাদের কাছে রিম একেবারে অন্যরকম চঞ্চল প্রাণবন্ত, কিন্তু বাইরের চোখে সে একজন ভদ্র শান্তশিষ্ট মেয়ে। স্কুলের শিক্ষকরা তাকে আদর্শ হিসেবে তুলে ধরতেন, অথচ তার কাছের মানুষরা জানত এই ভালো মেয়েটা কতটা দুষ্টুমি পেটের মধ্যে লুকিয়ে রাখে। তাই এমন প্রশংসা শুনে তারা মুখ চেপে হাসত। রিম চট করে ওয়াশরুমে ঢুকে পড়ে। অদ্রিজার কথা ফেলতে পারে না সে। ওয়াশরুমে ঢুকে ঝর্ণার নিচে দাঁড়িয়ে এক পশলা ঠান্ডা জল তার শরীরে শিহরণ জাগিয়ে তুলল। মুহূর্তেই কাটল রাতের অবশ ঘুম। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়, গায়ে শুধু সফেদ একটা টাওয়েল। রিম ড্রেসিং টেবিলের গিয়ে দাঁড়ালো। তার ওপর পড়ে আছে সেই নীল শাড়িটা। রিম ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। 18 বছরের জীবনে কত উৎসব গেল, কত আয়োজন, কিন্তু শাড়ি তাকে দিয়ে কেউ পরাতে পারেনি। অদ্রিজার অনুরোধেই আজ পরতে হচ্ছে। ওরা ঠিক করেছে নবীন বরণে একসঙ্গে নীল শাড়ি পরে যাবে। টাওয়েল ছেড়ে পেটিকোট আর ব্লাউজ পরে ফেলে। শাড়ি না পরতে পারলেও মোবাইলে ইউটিউব ভিডিও চালিয়ে কোনো মতে কয়েকবার প্যাচ বোল করে কিছুটা যুদ্ধ করেই শেষমেশ নীল রংটা শরীরে জড়ায়। মুখে হালকা পাউডার, ঠোঁটে নুড কালারের লিপস্টিক, ব্যাস এটুকুই তার সীমানা। সাজগোজে তেমন আগ্রহ নেই তার। কজলদানিটা হাতে নিয়েও সে থমকে গেল। কাজল লেপটে গিয়ে চোখের নিচে কালি পড়লে বড় বিচ্ছিরি দেখবে, এই ভেবে সেটা সরিয়ে রাখল। চুলগুলো নিয়ে কিছুক্ষণ দ্বিধায় ভুগে শেষমেশ পিঠের ওপর অবাধ্যভাবেই ছেড়ে দিল। সবশেষে আয়নায় নিজের প্রতিবিম্ব চোখে পড়তেই থমকে গেল সে। নীল রঙের গভীরতা তার গায়ের ফর্সা রঙের সাথে মিশে এক অপার্থিব স্নিগ্ধতা তৈরি করেছে। নিজের অজগতরেই ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ফুটে উঠল। অদ্রিজা ভুল বলেনি, নীল রংটা সত্যিই অদ্ভুত। চারপাশে নিশ্চিদ্র অন্ধকার, শুধু দেওয়াল জুড়ে থাকা শত শত হাইটেক মনিটরের নীলচে আলোয় ঘরটা এক অদ্ভুত রূপ নিয়েছে। প্রতিটি স্ক্রিনে চলছে আলাদা আলাদা লাইভ ফুটেজ। কোনোটাতে বেডরুম, কোনোটা ড্রয়িং রুম, কোনোটা বারান্দা, কোনোটা কিচেন, সাথে আরও ওয়াশরুম, এরকম আরও অনেক আনাচে কানাচে, যেন পুরো একটা বাড়ি একটি ঘরের কবজায়। সবচেয়ে বড় স্ক্রিনটার সামনে স্থির হয়ে বসে আছে এক যুবক। তার মুখটা ঢাকা সোনালি রঙের এক ড্রাগন মুখোশে। মুখোশের সূক্ষ্ম কারুকাজে আলোর প্রতিফলন পড়তেই সেটা যেন জীবন্ত হয়ে উঠছে। ঠোঁটের কোণে তার এক চিলতে বাঁকা হাসি। এতক্ষণ ধরে রিমের প্রতিটা নড়াচড়া সে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে শাড়ি পরা পর্যন্ত কিছুই তার নজর এড়ায়নি। রিমের শাড়ি পরা শেষ হতেই যুবকটি বড় করে একটা শ্বাস নিল। তার হৃৎপিণ্ডের ধুকপুকুনি এখন কানে তালা লাগিয়ে দেওয়ার মতো তীব্র। সে এক তীব্র ঘোরের মধ্যে ডুবে আছে। অবচেতন মনেই নিজের ডান হাতের তর্জনীটা ঘুরিয়ে কামড়ে ধরল কনিষ্ঠ আঙুলের নিচে। দাঁতের চাপ ক্রমশ বাড়ছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। রক্তের নোনতা স্বাদ জিভে অনুভব হতেই হাতটা সরিয়ে একটা মৃদু ঝাড়ি দিল। তারপর অবহেলায় রক্তটুকু মুছে ফেলল। একটি মাউস ক্লিকেই রিমের ফুটেজ সম্বলিত স্ক্রিনটা অন্ধকার হয়ে গেল। যুবকটি তার বিশাল রাজকীয় আসনে শরীরটা এলিয়ে দিয়ে মাথাটা পেছনে হেলে দিল। তার ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ নিস্তব্ধ ঘরটাতে প্রতিধ্বনিত হচ্ছে। ছাদের অন্ধকারের দিকে তাকিয়ে সে হিসহিস করে বলে উঠল, মাই গার্ল, খুব শীঘ্রই তুমি আমার কাছে থাকবে, শুধু আমার। রিম সিঁড়ি বেয়ে নিচে নামতেই তার মা ডেকে ওঠে, কিরে, না খেয়েই চলে যাবি? অদ্রিজা অপেক্ষা করছে মা, দেরি হয়ে যাবে, আমি গেলাম। ভদ্রমহিলা কথা বাড়ালেন না। তিনি জানেন তার মেয়েকে জোর করে কোনো লাভ হবে না, কথা তো শুনবেই না, উল্টো তর্ক বেঁধে যাবে। নারায়ণগঞ্জের সরু রাস্তায় চলতে থাকা একটা রিকশার উপর বসে আছে দুই বন্ধু। রিম পাশে তাকিয়ে আছে অন্যমনস্ক হয়ে, কিছু যেন খুঁজে বেড়াচ্ছে চোখে। অদ্রিজা রিমের বাহুতে মৃদু চিমটি কেটে বলল, কিরে, আজকেও তোর মুখটা এমন শ্রাবণের মেঘের মতো গোমরা কেন? নবীন বরণ বলে কথা, একটু তো হাস। রিমের চোখের মণি দুটো স্থির হয়ে রইল দূর কোনো বিন্দুতে। সে ধীরে ভারী হয়ে আসা চাপা স্বরে বলল, জানি না রে অদ্রি, কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে সবসময় দেখছে। একটা অদ্ভুত অস্বস্তি হয়, যেন একজোড়া চোখ আমার উপরেই আটকে আছে সবসময়। খুব অদ্ভুত অনুভূতি। রিমের কণ্ঠে মিশে থাকা কাঁপুনি অদ্রিজার কান এড়াল না। তবে সে ব্যাপারটাকে হালকা করার জন্য একগাল হেসে বলল, আরে গাধি, এগুলো তোর মনের ভুল। নতুন নতুন ভার্সিটি লাইফ, একটু টেনশন হচ্ছে সেটাই, কিচ্ছু না, রিল্যাক্স কর। আজকে তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে, ভার্সিটি গেলেই দেখতে পাবি। রিম একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বাইরের দিকে তাকালো। তার অবচেতন মন বলছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু যুক্তি দিয়ে সে তা ধরতে পারছে না।
তাদের রিকশাটা মোড় পার হতেই দূরে একটা কালো গ্লাসের ভ্যান গাড়ি দেখা গেল রাস্তার ধারে। ভেতরে বসে থাকা একজন কালো গ্লাভস পরা আঙুলে ঘুরিয়ে দেখছে হাই রেজলিউশন ক্যামেরার লেন্স। তার চোখের মনি স্থির। ক্যামেরার ভিউ ফাইন্ডারে তখনও রিমের প্রতিচ্ছবি ভাসছে, অথচ লোকটা সরাসরি তার দিকে একবারও তাকায়নি। হঠাৎ তার কানে লাগানো ব্লুটুথ হেডসেটে এক গম্ভীর কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, ইয়োর ওয়ার্ক ইজ ডান নাও, ইউ ক্যান গো। ওকে বস। লোকটা ক্যামেরা রেখে গাড়ি স্টার্ট দিয়ে চলে যেতেই ফোনে থাকা সেই ব্যক্তির ঠোঁটে ফুটে ওঠে রহস্যময়ী হাসি। সে নিজের ফোনের স্ক্রিনে রিমের ছবিটা জুম করে দেখল, ফিসফিস করে বলে, ডোন্ট ওয়ারি বারবি ডল, আই এম ওয়াচিং ইউ অলওয়েজ। ভার্সিটির গেটে রিকশাটা থামতেই রিম এক বুক নিঃশ্বাস নিল। অদ্রিজার সাথে ভাড়া মিটিয়ে নিচে নামল। চারপাশের দৃশ্য দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাসটি আজ যেন কোনো এক মায়াবী উৎসবের নগরী। তোরণ থেকে শুরু করে পুরো আঙিনা জুড়ে রঙিন ফেস্টুন, বেলুন আর নকশা করা কাগজের ঝালর। দুপুরের রোদে সেই সাজসজ্জা এক অদ্ভুত দ্যুতি ছড়াচ্ছে। করিডোর দিয়ে সিনিয়র যা হাসি মুখে হেঁটে যাচ্ছে, নবাগতদের হাতে তুলে দিচ্ছে শুভেচ্ছা কার্ড আর চকলেট। সেন্টার স্টেজে বিশাল করে লেখা, স্বাগতম নবীনদের। সাউন্ড সিস্টেমের মৃদু গুঞ্জন আর শিক্ষার্থীদের কলকালিতে পুরো বাতাস উৎসবের গন্ধে মৌ মৌ করছে। এত কোলাহলের মাঝেও রিম নিজেকে গুটিয়ে রাখল। নীল শাড়ির আঁচলটা হাতে জড়িয়ে সে এক কোণে গিয়ে দাঁড়ালো। ভিড় আর হইচই বরাবরই তার কাছে এক অদৃশ্য দেওয়ালের মতো। ঠিক তখনই স্টেজ থেকে স্পিকারে ভেসে এলো এক গমগমে আওয়াজ, 1, 2, 3, লেটস সেট দ্য ফায়ার। কণ্ঠস্বরটা চেনা। রিমের হৃৎস্পন্দন যেন একটা মুহূর্তের জন্য থমকে গেল। এ তো সাধারণ কোনো কণ্ঠ নয়, এ যে তার ধ্যানে জ্ঞানে থাকা আইডল, জনপ্রিয় রকস্টার ঋষভ জাওয়াদ, সবার প্রিয় আরজে। রিম বিস্ময়ে বিমূঢ় হয়ে স্টেজের দিকে তাকালো। অদ্রিজা তখন কোনোই দিয়ে তাকে একটা আলতো ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, কিরে, বলেছিলাম না সারপ্রাইজ আছে, পছন্দ হয়েছে তো? আমাদের ভার্সিটির আজকের চিফ গেস্ট আর কেউ নয়, স্বয়ং রকস্টার আরজে। রিম যেন কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কানে হেডফোন গুজে রোজ রাতে যার গান না শুনলে তার ঘুম না আসে না, যাকে আদর্শ মেনে সে নিজেও বড় সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখে, সেই মানুষটা আজ তার চোখের সামনে। চারপাশের হাজারো মানুষ তখন চিৎকার করে ডাকছে, আরজে, আরজে। ঋষভ স্টেজে গিটার হাতে দাঁড়িয়ে, চুলে তারুণ্যের উদ্দামতা আর চোখে এক অদ্ভুত তেজ। কিন্তু গিটারে হাত ছোঁয়ানোর আগেই হঠাৎ তার দৃষ্টি ভিড়ের মধ্যে স্থির হয়ে গেল। দূর কোণে দাঁড়িয়ে থাকা এক শরতের আকাশের মতো নীল শাড়ি পরা মেয়েটির ওপর গিয়ে তার চোখ আটকে গেল। ঋষভের সামনে যেন মুহূর্তের জন্য পুরো ক্যাম্পাস নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো চারপাশের হাজার হাজার মানুষের ভিড়টা ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে, কেবল ওই মেয়েটি যেন ধ্রুবতারার মতো স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে তার চোখে। তার হৃৎস্পন্দন থমকে গেল। গানের সুর যেন পথ হারিয়ে ফেলল। ঘোরের বশবর্তী হয়ে সে মাইকের সামনে বিড়বিড় করে বলে উঠল, ব্লু ফেরি। অস্ফুট স্বরে বলা সেই শব্দ দুটো মাইকের মাধ্যমে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল সবার কানে। উপস্থিত ছাত্রছাত্রীরা একে অন্যের দিকে তাকালো। মুহূর্তেই এক বিশাল উন্মাদনা ছড়িয়ে পড়ল চারিদিকে। কাকে ব্লু ফেরি বলল রকস্টার ঋষভ? সবাই একসাথে সমৎসরে চিৎকার করে উঠল, ব্লু ফেরি, ব্লু ফেরি, ব্লু ফেরি। চিৎকারে সম্বিত ফিরে পেল ঋষভ। নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেলেও রিমের দিক থেকে চোখ সরাতে পারল না সে। এক অদ্ভুত ঘোর আর মুগ্ধতা নিয়ে সে আবার গিটারের তারে আঙুল ছোঁয়ালো। রিমের চোখের দিকে তাকিয়েই সরাসরি গানের কলি ধরল, তু বে মিসাল হ্যায় তেরি ক্যা মিসাল দু, আসমা সে আই তু, এহি ক্যাহে কে টাল দু। গানের শেষ রেশটুকু যখন চারপাশের তুমুল করতালিতে মিশে যাচ্ছিল, ঋষভের দৃষ্টি তখনও রিমের ওপর স্থির। কিন্তু সেই মুগ্ধতা রিমের জন্য এক অসহ্য অস্বস্তি বয়ে আনল। হাজার হাজার মানুষের চোখের সামনে নিজেকে বড় বেশি অরক্ষিত মনে হতে লাগলো তার। অনভ্যস্ত হাতে শাড়ি সামলাতে গিয়ে সে বারবার খেই হারিয়ে ফেলছে। অসাবধানে আঁচলটা একটু সরে যেতেই তার মেদহীন ফর্সা কোমরের কিঞ্চিত অংশ উন্মুক্ত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই সে অনুভব করল একজোড়া লোলুপ দৃষ্টি তার ওপর বিঁধে আছে। ভার্সিটির এক সিনিয়র ভাই একটু দূরে দাঁড়িয়ে কুৎসিত অপলক চোখে তাকে মেপে নিচ্ছে। রিমের সমস্ত শরীর ঘৃণায় রি করে উঠল। সে দ্রুত অদ্রিজার হাত টেনে বলল, অদ্রি, ওয়াশরুমটা কোথায় রে? খুব দরকার। কিন্তু অদ্রিজা তখন উত্তেজনার তুঙ্গে। সে বাকি বন্ধুদের সাথে ঋষভের পারফরমেন্স নিয়ে আড্ডায় এতই মশগুল যে রিমের কথা যেন তার কানেই পৌঁছল না। নিরুপায় হয়ে রিম একাই ভিড় খেলে করিডোরের দিকে পা বাড়ালো। অচেনা ভার্সিটির গোলধাঁধায় সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে এগোতে লাগলো। হঠাৎ করেই পথ হাটকে সামনে এসে দাঁড়ালো সেই সিনিয়র ছেলেটি। রিম পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই সে আবার তার পথ আগলে দাঁড়ালো। মুখে এক চিলটে বিচ্ছিরি হাসি নিয়ে বলল, হেই সুইটি, হোয়াটসঅ্যাপ, নামটা কি তোমার?
রিমের বিরক্তি এবার চরমে। অপরিচিত একজনের এমন ধৃষ্টতায় তার মাথা গরম হয়ে উঠল। সে কোনো উত্তর না দিয়ে সামনে এগোতে গেলেই ছেলেটা হঠাৎ খপ করে রিমের কবজি চেপে ধরল। রিমের কপাল কুঁচকে গেল, চোখ দুটো জলজল করে উঠল। সে হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে চিৎকার করে বলল, আশ্চর্য, হাত ধরছেন কেন? ছাড়ুন বলছি, না হলে কিন্তু আমি লোক জড়ো করব। আরে বাস, এ তো পুরো ফায়ার দেখছি। ছেলেটা নির্লজ্জের মতো রিমের আপাদমস্তক খুঁটিয়ে দেখে টিটকারি দিল, তোমার ফিগারটা কিন্তু হেব্বি হট সুইটি। রিমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ছেলেটার কথায় যেন তার রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। ঠাস! এক মুহূর্ত দেরি না করে নিজের হাতটা ঝাটকা মেরে ছাড়িয়ে নিয়েই কষে এক থাপ্পড় বসিয়ে দিল ছেলেটার গালে। করে সেই শব্দটা যেন করিডোরের নিস্তব্ধতাকে চিরে ফেলল। ছেলেটা থতমত খেয়ে গাল চেপে ধরল। তার চোখের দৃষ্টি মুহূর্তে হিংস্র হয়ে উঠল, যেন সুযোগ পেলে সে রিমকে চিরে ফাড়িয়ে ফেলবে। একটা ক্রূর শয়তানি হাসি দিয়ে সে দাঁতে দাঁত চেপে বলল, এত বড় সাহস? তোকে তো পরে দেখে নেব, ইউ স্লাট। কথাটা ছুড়ে দিয়ে সে দ্রুত সেখান থেকে সরে গেল। রিম ভয়ে আর রাগে কাঁপছে, তার শরীর ঘামছে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। দ্রুত নিজেকে সামলে নিয়ে সে শাড়িটা ঠিকঠাক করার জন্য হন্যে হয়ে ওয়াশরুম খুঁজতে লাগলো। লম্বা করিডোর দিয়ে সে দ্রুত হাঁটছে। দুপাশে সার সার বন্ধ দরজা, কোনোটা ল্যাব, কোনোটা অফিস কক্ষ, কোনোটিতেই কোনো সাইনবোর্ড নেই। অন্ধকার করিডোরের গোলধাঁধায় দিশেহারা রিম হঠাৎ একটি দরজা সামান্য খোলা দেখে ভেতরে ঢুকে পড়ল। মুহূর্তেই চারপাশের কোলাহল নিভে গেল। ঘরটা নিস্তব্ধ। জানালার ভাবসা কাঁচ গলে আসা বিকেলের ম্লান আলোয় ঘরের আসবাবগুলো দীর্ঘকায় ছায়ার মতো দাঁড়িয়ে আছে। রিম ধাতস্থ হওয়ার সুযোগও পেল না। তার আগেই একজোড়া বরফ শীতল হাত সাপের মতো পেঁচিয়ে ধরল তার উন্মুক্ত কোমর। রিম স্তব্ধ, পাথরের মতো জমে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা ছায়াটা হুইস্কির মতো গাঢ় আর নেশাক্ত কণ্ঠে তার কানের ঠিক লতিতে ফিসফিসিয়ে উঠল, শাড়ি পরে খুব বড় ভুল করে ফেলেছ তুমি। রিমের বুকটা সজোরে ধক করে ধানঠে উঠল। তার নাসরন্ধে এসে ধাক্কা দিল এক তীব্র পুরুষালী পারফিউমের সুঘ্রাণ, যা একই সাথে মাদকাময় আর ভয়ঙ্কর। ঘাড়ের ওপর আছড়ে পড়ছে লোকটার তপ্ত নিঃশ্বাস, আর কোমরে চেপে বসা সেই হিমশীতল হাত দুটোর স্পর্শে রিমের শরীরে কাঁটা দিয়ে উঠল। অন্ধকারের সেই ছায়াটা আরও নিবিড়ভাবে মিশে গেল তার পিঠের সাথে। আজ তুমি শাড়ি পরেছ বলেই 7 সমুদ্র পাড়ি দিয়ে এতদূর আসতে হলো আমাকে। লোকটা তার ঠোঁট ছোঁয়ালো রিমের ঘাড়ের সেই সংবেদনশীল ভাঁজে। রিম থরথর করে কেঁপে উঠল। তার মনে হলো সে কোনো এক অন্ধকার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। লোকটার স্পর্শে মনে হচ্ছে সে প্রচণ্ড নেশার মধ্যে ডুবে আছে, যেন সে সুস্থ মস্তিষ্কে নেই, বরং এক অবদমিত কামনার চূড়ান্ত শিখরে দাঁড়িয়ে আছে। রিমের শ্বাস প্রশ্বাস আরও ভারী হয়ে যায়। তার হৃৎপিণ্ডটা যেন এক্ষুনি বুক ফেটে বেরিয়ে আসবে। রিম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অন্ধকারে। খামচে ধরে শাড়ির দুপাশে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে কিছু বলতে পারে না। সে জানে না কে এই লোকটা, কোথা থেকে এলো। তার শরীর যেন বরফের মতো জমে যায়। সেই ঠান্ডা হাত দুটো এবার কোমরের বাঁধন আলগা করে ধীরে ধীরে ওপরে উঠে এলো। পেটের কোমল ত্বকের ওপর লোকটার হাতের আঙুলগুলো চেপে বসতেই রিমের পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে এলো। এক তীব্র শিরশিরানি বয়ে গেল মেরুদণ্ড দিয়ে। শাড়ি পরেছ ঠিক আছে, কিন্তু এটা তো সবাইকে দেখানোর জিনিস না সোনা। তুমি জানো না আমি কেমন করে পুড়ছি? লোকটার কণ্ঠে এক প্রলয়ঙ্করী দহন, যেন 1000 বছরের জমে থাকা ঈর্ষা, তৃষ্ণা আর ক্ষুধা একসাথে আগ্নেয়জিলির মতো ফেটে পড়ছে। রিম আর সহ্য করতে পারছিল না। ভীষণ অস্থির লাগছে। সে সেই লোকটা থেকে ছাড়া পেতে চায়, কিন্তু লোকটা এমনভাবে চেপে ধরেছে সে এক চুলও নড়তে পারছে না। সে নড়ার চেষ্টা করতেই লোকটা এক ঝাটকায় রিমের শাড়ির আঁচলটা টেনে ফেলে দিল কাঁধ থেকে। রিমের শরীরটা যেন বরফের চাই হয়ে গেল। চোখের কোণে জল চিকচিক করে উঠল, মুখে আতঙ্ক। সে কাঁপা কণ্ঠে বলল, প্লিজ ছাড়ুন, কে আপনি, ছাড়ুন। লোকটার কণ্ঠ এবার আরও গাঢ় হয়। সে হুইস্কির স্বরে ফিসফিস করে বলে, নো, ইউ বিলং টু মি। এই শরীরটা আমার মালিকানায় তৈরি। এই পেটের 1 ইঞ্চিও যদি কারো চোখে পড়ে, তাহলে কেবল তাকে ছেড়ে ফেলবো না, তোমাকেও ছিন্ন ভিন্ন করে নিজের করে রাখবো, যেন মৃত্যুর পরেও কেউ স্পর্শ করতে না পারে। বিকজ ইভেন ইয়োর অ্যাশেজ আর মাইন। তার ঠান্ডা আঙুলগুলো এবার হিংস্রভাবে খামচে ধরল রিমের কোমর। যন্ত্রণায় রিম নিজের ঠোঁট কামড়ে ধরল। তার চোখের পাতা তীর তীর করে কাঁপছে। লোকটা এখানেই থামল না। সে তার ধারালো দাঁত দিয়ে সজোরে কামড় বসিয়ে দিল রিমের কলার বোনের ঠিক ওপরে থাকা সেই পরিচিত কুচকুচে কালো তিলটার ওপর। আহ! এক তীব্র যন্ত্রণার চিৎকার বেরিয়ে এলো রিমের মুখ থেকে। ছায়াটা মাথা তুলে রিমের মুখের দিকে তাকিয়ে মাদকাময় কণ্ঠে বলে, তোমার এই কালো বিউটি স্পটটা যেন কারো নজরে না পড়ে, নইলে এর পরের বার আরও ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। রিম এবার সর্বশক্তি দিয়ে একটা ধাক্কা মারল, কিন্তু লোকটা যেন এক অটল পাহাড়। রিমের আঁচল মেঝেতে লুটিয়ে আছে, তার অনাবৃত পিঠ আর পেটে লেপ্টে আছে সেই ছায়ার অধিকার। লোকটা হঠাৎ তার নিজের গায়ের জ্যাকেটটা খুলে রিমের গায়ে জড়িয়ে দিল। পরের বার
যদি আবার শাড়ি পরার স্পর্ধা দেখাও তাহলে এমন অবস্থা করব যে এই দেহটা আর নিজের বলতে পারবে না। নেক্সট টাইম ডোন্ট ডেয়ার। লোকটার হাতের বাঁধন আলগা হতেই রিম এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। করিডর দিয়ে সে পাগলের মতো দৌড়াচ্ছে, তার চোখ ফেটে জল নামছে। দরজার অন্ধকার কোণ থেকে এবার ধীরে ধীরে বেরিয়ে এলো সেই দীর্ঘকায় অবয়ব, মুখে সোনালি রঙের সেই ড্র্যাগন মুখোশ, মাথায় হুড তোলা। অন্ধকারে শুধু জলজল করছে তার দুই চোখ, আকাশী আর ধূসরের এক অদ্ভুত হাড়হিম করা মিশেল। সে মেঝেতে পড়ে থাকা রিমের রেশমি আঁচলটা হাতে তুলে নিল, সেটা নাকের কাছে ধরে চোখ বন্ধ করে এক দীর্ঘ গভীর শ্বাস নিল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক উন্মাদ তৃপ্তির হাসি। স্মেলস নাইস। উৎসবের আমেজ মুহূর্তেই ফিকে হয়ে গেল অদ্রিজার কাছে। রিমকে কোথাও খুঁজে না পেয়ে সে পাগলের মতো হয়ে গেছে। করিডর থেকে শুরু করে অডিটোরিয়াম, কোনো কোণই বাকি রাখেনি। বুকের ভেতর একটা অজানা আশঙ্কার মেঘ জমছে। রিম এমনিতেই মুখজোড়া, তার ওপর এমন ভিড়ভাট্টায় মেয়েটা একা কোথায় হারিয়ে গেল? আন্টির কাছে সে কী জবাব দেবে? ঠিক সেই মুহূর্তে করিডরের শেষ প্রান্ত থেকে একজনকে ছুটে আসতে দেখে অদ্রিজার হৃৎপিণ্ড এক সেকেন্ডের জন্য থেমে গেল। এ কি রিম? সে দ্রুত দৌড়ে গিয়ে রিমকে জড়িয়ে ধরল। কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? আর এই জ্যাকেট, তোর শাড়ি কোথায়? এই অবস্থায় বা কে করল? রিম কিছু বলতে চাইল, কিন্তু তার কণ্ঠনালী যেন কেউ পাথরে চেপে ধরেছে। কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু চোখের কোণ দিয়ে নোনতা জলের ধারা গড়িয়ে পড়ছে। সে হাঁপানির রোগীর মতো হাঁসফাঁস করছে, বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। তার শরীরের প্রতিটি কোষ যেন ভয়ে কাঁপছে। অদ্রেজা আতঙ্কিত হলেও নিজেকে সামলে নিল। দ্রুত ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে রিমের হাতে দিল। শান্ত হ, আগে পানিটা খা, বুক ভরে লম্বা শ্বাস নে, তারপর সব খুলে বল কি হয়েছে। রিম কাঁপা কাঁপা হাতে বোতলটা নিয়ে এক ঢোকে পুরোটা জল শেষ করে ফেলল। কিছুটা ধাতস্থ হয়ে সে অদ্রিজার হাতটা শক্ত করে চেপে ধরল। তার নখগুলো অদ্রিজার ত্বকে বসে যাচ্ছে। কাঁপা গলায় রিম শুধু একটা কথাই বলতে পারল, আমি এক্ষুনি বাড়ি যাব, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ অদ্রি, আমাকে এখান থেকে নিয়ে চল। অদ্রিজার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেই শাড়িটা কোথায় গেল? ওই জ্যাকেটটা কার? কিন্তু রিমের ওই শূন্য আর ভয়াবহ চাহিনি দেখে সে আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। এই মুহূর্তে রিমকে সুস্থ রাখাটাই সবচেয়ে বড় কাজ। পরে না হয় সব কথা তার কাছ থেকে জেনে নেওয়া যাবে। সে কোনো মতে রিমকে আগলে ধরে ভিড় এড়িয়ে ভার্সিটির গেটের দিকে পা বাড়ালো। একটা রিকশা ডেকে রিমকে নিয়ে রওনা দিল বাড়ির দিকে। এতক্ষণ করিডরে দাঁড়িয়ে এসব কিছুই খেয়াল করছিল সেই মুখোশ পরা ছায়া মানবটি। তাকে খুঁজতে খুঁজতে পেছন থেকে তার পাশে এসে দাঁড়ায় তার অ্যাসিস্ট্যান্ট। ভাই, আপনি এখানে, আর আমি আপনাকে কোথায় কোথায় না খুঁজছি। ছায়া মানুষটির মুখে এক রহস্যময়ী হাসি, তার চোখ জলজল করে ওঠে। সে হাতের মুঠোয় ধরা রিমের নীল শাড়ির আঁচলটা পকেটে পুরে নিল। তারপর বজ্র কঠিন আর গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি বের করো, উই আর গোয়িং ব্যাক টু ইটালি। অ্যাসিস্ট্যান্ট হতভম্ব, যেন আকাশ থেকে পড়ল। তার বসকে সে দীর্ঘ কয়েক বছর ধরে চেনে, কিন্তু আজ তার বসের আচরণ আজ সম্পূর্ণ অজানা, অচেনা। আজকের মতো এমন উন্মাদ আচরণ সে কখনো দেখেনি। ঠিক 4 ঘন্টা আগে বস ইটালিতে বসে হঠাৎ জানালেন, আই এম গোয়িং টু বাংলাদেশ। কথাটা শুনে অ্যাসিস্ট্যান্টের মনে যেন একটা বিস্ফোরণ হলো, কারণ গত 11 বছর ধরে বস ইটালিতে থেকেছেন, কিন্তু এই সময়ের মধ্যে একবারও বাংলাদেশে যাওয়ার কথা উচ্চারণ করেননি। হঠাৎ কি এমন হলো যে এখনই এই মুহূর্তে তাকে বাংলাদেশে যেতে হবে? আর শুধু যাওয়াই নয়, বস বললেন 3 থেকে 4 ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে। এটা তো প্রায় অসম্ভব। সাধারণত প্রাইভেট জেটে করেও 7 থেকে 8 ঘন্টা তো লাগেই। তবু আর কি করা, বস যখন বলেন তখন সেটা আদেশ নয়, যেন বিধান। তাই অ্যাসিস্ট্যান্ট সঙ্গে সঙ্গে ফোন করে তাদের পাইলটকে বের করে আনে ইনফার্নো এক্স, একটি মিলিটারি স্পেক কাস্টম বেল্ট প্রাইভেট জেট, যা একমাত্র তার বসের জন্যই তৈরি। বাজার দর প্রায় 20 কোটি মার্কিন ডলার। তারা আর দেরি না করে ছুটে চলে বাংলাদেশ অভিমুখে। কিন্তু যত ধাক্কা খাওয়ার ছিল, তারপরেও আরেকটি বাকি ছিল বাংলাদেশের মাটিতে পা রাখতে না রাখতেই আবার ফিরে যাওয়ার হুকুম। অ্যাসিস্ট্যান্ট যেন মাথায় বাজ পড়ল। এত টাকা খরচ করে এত জটিলতা পেরিয়ে এলেন, আর এখন আবার ফিরে যাবেন? কিন্তু কিছুই বলার উপায় নেই, কারণ সে জানে তার বস সাইকো। তাই যখন যা বলবে সেটা প্রশ্নহীনভাবে মানতে হবে, নইলে জান আর গর্দান দুটোই যাবে। তারা আর দেরি না করে বেরিয়ে পড়ে গাড়িসহ। ওদিকে ঋষাবের চোখ ভিড়ের মাঝে খুঁজে চলেছে সেই মায়াবী কন্যাকে। একবার দেখার পরেই মেয়েটি কোথায় যেন উধাও হয়ে গেল। সে মনে মনে ভেবে ফেলে, যে করেই হোক মেয়েটিকে খুঁজে বের করবে। মেয়েটি তো এই কলেজেই পড়ে, তাহলে তাকে খুঁজে বের করা নিশ্চয়ই সহজ হবে। কিন্তু সে তো মেয়েটির নাম জানে না। যাই হোক, কিছু না কিছু একটা উপায় সে মেয়েটিকে খুঁজে বের করবেই। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।